বলো, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? স্যার কোশ্চেন। কোয়েশ্চেন গুলো দেখতে পাচ্ছ, তাই তো? ওকে, চলো। প্রথম প্রশ্ন আজকের আমাদের, আমরা গতকাল আমরা আলোচনা করে নিয়েছি। গতকাল আমরা আলোচনা করেছি মাও জেদং, এবং মাও জেদং এর যে থেকে যে প্রশ্নগুলো জানতে চেয়েছিল সেগুলো মোটামুটি আলোচনায় আমার ছিল, এবং সার্বিকভাবে বোঝার চেষ্টা করেছি। আরো আজকে কিছু দু একটা বিষয় এক্সপ্লেনেশনস পাবে তোমরা। যেহেতু গতকাল আলোচনা হয়েছে, আজকেও যেহেতু একই টপিক আলোচনা হবে, বা পিওয়াই কিউ গুলো যেহেতু এই একই টপিক থেকে এখানে সলভ হবে, স্বাভাবিকভাবে কনসেপ্ট যদি কোথাও একটু উইক হয়ে থাকে সেগুলো কিন্তু আজকে দূর বা পরিষ্কার হয়ে যাবে। দেখে নাও প্রথম প্রশ্ন আজকে আমাদের কি আছে। তো আমরা তার আগে আমি একটু দেখে নিই তোমরা কারা কোয়েশ্চেন গুলো সলভ করেছো এবং এখনো কারা করনি, তারপরেই আসছি। ঠিক আছে, মাও জেদং কোয়েশ্চেন তোমরা করেছো যারা, মাও জেদং কোয়েশ্চেন করেছো, দেখতে পাচ্ছি আমি এখানে। দীপিকা দাস করেছো, দুটো ভুল হয়েছে। সোহিনী পাজা করেছো, চারটে ভুল হয়েছে। নাজমুন নেশা করেছো, 12টা ভুল হয়েছে। সোহিনী পাজা আবার করেছো, চারটে ভুল হয়েছে। আচ্ছা, তারপরে মাউজের দম করেছো শ্রেয়সী, চারটে ভুল হয়েছে। শ্রেয়সী মুখার্জি আগে করেছিল, 15টা ভুল হয়েছে। দীপিকা দাস আগে করেছিল, 10টা ভুল হয়েছে। তারপরে এখানে ঝিলিক করেছিল, 11টা ভুল হয়েছিল। তার আগে একবার ঝিলিক করেছিল, 17টা ভুল হয়েছিল। জানি না কেন। এবার দেখে নাও আমাদের আজকের প্রশ্ন যেগুলো, তাহলে আমরা পাচ্ছি। তাহলে আহ মাও জেদুংয়ের প্রথম প্রশ্ন এখানে আমরা পেয়ে যাচ্ছি। নানি না বলে বুকের উপর রঙিন নানি। আচ্ছা, কোথায় ঢুকেছে এটা? ডিটেল অ্যানালিসিস নয়, নিচে যাও। স্পেশাল কোর্স, নেক্সট ইয়ার স্পেশাল কোর্স, নেক্সট পেজ। প্রথম প্রশ্ন দেখো এখানে কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে হু সাইড দ্যাট পাওয়ার ফ্লোজ ফ্রম দ্য ব্যারেল অফ আ গান, যে বন্দুকের ডগা থেকে বলতে পারো বা নল থেকে এখানে ক্ষমতার তৈরি হয়, ক্ষমতা প্রবাহিত হয়। অর্থাৎ এক প্রকার তোমরা জানো যে এই ধরনের কথা, বন্দুক নিয়ে ক্ষমতা দখল করা, এই ধরনের কথা কে বলতে পারে। এখানে চারজনের নাম আছে, মাও জেদং, লিউয়েন চাওয়েন লাই, চৌয়েন লাই, স্ট্যালিন আর গ্রামশি। গ্রামশি তো তোমরা জানো যে সেখানে ইন্টেলেকচুয়াল রেভলিউশনের কথা, ইন্টেলেকচুয়াল কাউন্টার ইন্টেলেকচুয়ালিটির কথা বলেছেন, কাউন্টার হেজমেনির কথা বলেছেন, কাউন্টার রেভলিউশনের কথা বলেছেন। এই সমস্ত আইডিয়াগুলো আমরা এখানে পাই। মোটামুটি এরা যেহেতু মার্কসিস্ট, প্রত্যেকেই এরা হিংসার পথ থেকে অবশ্যই সমর্থন করে, কিন্তু কথাটা হচ্ছে গ্রামসি বাদ দিয়ে এখানে বাকিদের কথা বলতে পারি। কিন্তু বাকিদের মধ্যে এখানে মাও জেদং আমরা দেখতে পাবো সরাসরি ভাবে এই কথাটি বলেছিলেন যে বন্দুক দিয়েই এখানে ক্ষমতা দখল করতে হবে, এই ধরনের একটা কথা, এবং বন্দুক থেকেই ক্ষমতা তৈরি হয়, ক্ষমতা প্রবাহিত হয়। অর্থাৎ পার্টিকে এখানে তিনি কি করেছিলেন, ডিরেকশন দিয়েছিলেন যে, বা বলতে পারো যেহেতু তিনি মার্কসিস্ট ছিলেন, মার্ক্সবাদের আদর্শে এখানে বন্দুক হাতে নিয়ে সশস্ত্র বিপ্লব করে সংগ্রামে অবতীর্ণ হতে বলেছিলেন এবং ক্ষমতা দখল করার কথা বলেছিলেন। তো সেই সুবাদেই তিনি এই কথাটি বলেছিলেন, মাও জেদং এই কথাটি বলেছিলেন। ঠিক আছে, এটা আমরা দেখতে পাবো। সশস্ত্র বিপ্লবের কথা দেখো, আর্মড স্ট্রাগলের কথা বলেছে, সশস্ত্র সংগ্রামের কথা। তো সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এখানে একটা সমাজবাদী ব্যবস্থা দিকে এগিয়ে দিতে হবে, এইগুলোই ছিল তার বিশ্বাস, এগুলোই ছিল তার কিন্তু ধারণা। 2 নম্বর প্রশ্ন চলে আসো। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ কমেন্টেড অন বাই মাও, যে মাও এই চারটে অপশনের মধ্যে কোন তিন, এখানে ম্যাক্সিমাম তিনটে হতে পারে আর মিনিমাম দুটো হতে পারে। আগে দেখে নেবে এখানে যে কটা ঠিক হবে। ম্যাক্সিমাম তিনটে হবে, মিনিমাম এখানে দুটো হবে। তাহলে ম্যাক্সিমাম যদি তিনটে হয় বা মিনিমাম যদি দুটো হয়, তাহলে কি কি পাচ্ছি আমরা এখানে দেখো। পলিটিক্যাল পাওয়ার গ্রোথ আউট অফ দ্য ব্যারেল অফ আ গান, এটা তো এক্ষুনি আমরা দেখলাম যে তিনি বলেছেন এটা। দ্বিতীয় নম্বর বলছে উই হ্যাভ অ্যান আর্মি ফর ফাইটিং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান আর্মি ফর লেবার, আমাদের একটি আর্মি আছে যারা কি করবে, ফাইট করবে। হ্যাঁ,
এবং তারা হচ্ছে লেবারেরও একটা কিন্তু আর্মি আছে, অর্থাৎ আমাদের যুদ্ধ করারও একটা আর্মি আছে, আমাদের কৃষকদেরও একটা আর্মি আছে, বা বলতে পারো শ্রমিকদেরও একটা আর্মি আছে। এই কথাটিও তিনি কিন্তু বলেছিলেন। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, তারপরে আমরা দেখতে পাচ্ছি রিভলিউশন ইজ দ্য উইল অফ গড, না এই ধরনের কথা তিনি কখনো বলেননি। এইসব কথা দেখবে ওই গডের উপর ভরসা রাখছে, বা বামপন্থীরা কিন্তু ওই গডের উপর ভরসা টরসা কেউ কিন্তু রাখে না। এরা সরাসরি হিউম্যান বিং এর এক্সিস্টেন্সের উপরে বিশ্বাস রাখে, এবং স্বাভাবিকভাবে গডের ধারণা এদের কোনো বিশেষ ভরসা নেই। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো এরা যেহেতু বস্তুবাদী ছিল, তাই এদের কোনো ওই ভাবনাত্মক জায়গা, বিশ্বাসের জায়গার উপর কোনো রকমের কিন্তু ভরসা ছিল না। এই কারণে গডের আইডিয়াটাও তাদের কাছে কিন্তু কোনো মূল্যহীন ছিল। এবং এখনো দেখবে পশ্চিমবঙ্গে আমাদের বামপন্থীরা যারা আছে, তারা দেখবে সরাসরি হোক বা বিরুদ্ধ বা সরাসরি না হোক, হ্যাঁ, ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক, তারা দেখবে সেখানে কি করে না বিভিন্ন রকম ভাবে ধর্মকে কিন্তু অ্যাটাক করার চেষ্টা করে, ধর্মকে কম প্রয়োগ করার চেষ্টা করে। এগুলো আমরা দেখেছি, তাই না? এইগুলো আমরা দেখতে পাবো, খবরের কাগজ পড়লেই এগুলো তোমরা জানতে পারবে। এই যাদবপুরের কনস্টিটিউয়েন্সি থেকে একজন দেখবে সাংসদ হয়েছেন, তিনি আছেন, তিনি রাজ্যসভার সাংসদ যদিও। ইনি আগে কলকাতা কর্পোরেশনের মেয়রও ছিলেন, এবং একজন বড় মাপের উকিলও তিনি। তো তিনি আমরা দেখতে পাবো কি না, তিনি এই কিছুদিন আগে যখন আমাদের পুজোর সময় যখন সরকার দেখবে তোমরা যে ক্লাবগুলিকে টাকা দিচ্ছিল, অনুদান দিচ্ছিল, যে সেখানে যাতে পূজা অর্চনা পূজার কাজটা তারা ভালো করে করতে পারে। তো সেখানে দেখবে এই আইনজীবী বামপন্থার একজন আহ রাজ্যসভার সাংসদ, তিনি আমরা দেখতে পাবো যে তিনি কেস করেছিলেন যে সরকার এইভাবে সেকুলারিস্ট একটি দেশে কিভাবে ধর্মীয় জায়গা থেকে ক্লাবকে টাকা দান করতে পারে। এটা তো অন্যায়, এটা তো সংবিধান বিরুদ্ধ, এটা করতে পারে না। তো এই ধরনের একটা কেস তিনি ঠুকেছিলেন, তোমরা দেখবে। তো যাই হোক, এগুলো মাথায় রাখবে। এই সমস্ত এই এই খবরের কাগজ টাগজগুলো এইরকম ভাবে যদি তোমরা পড়ো, তাহলে দেখবে এগুলো আর মুখস্থ করতে হবে না, এগুলো তোমার একটা জেনারেল নলেজ দাঁড়িয়ে যাবে। খবরের কাগজটা এই কারণে, পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হলে খবরের কাগজটা তোমাকে রোজ পড়তেই হবে, নইলে তুমি পলিটিক্যাল সায়েন্স পড়বে ঠিকই, 1 মাস পর ভুলে যাবে সব। তো কোনো মূল্য নেই এই পড়া। যাই হোক, 2 নাম্বারে কি দেখতে পাচ্ছি আমরা, তো এটা তো হবেই না তার মানে, হ্যাঁ। 2 নাম্বারে কি দেখতে পাচ্ছি আমরা, 2 নাম্বারে দেখতে পাচ্ছি আর রিভলিউশন ইজ নট আ ডিনার পার্টি। রিভলিউশন কোনো ডিনার পার্টি নয়। ডিনার পার্টি কি? ডিনার পার্টিটা হচ্ছে আরামদায়ক একটা কাজ, সাধারণ একটা কাজ, সহজ সরল একটা কাজ, সেখানে শুধু গালগপ্প কথা কতগুলো হয়, এগুলোই আমরা সেখানে দেখতে পাই। কিন্তু রিভলিউশন সেটা নয়। মাও জেদুং বলেছিলেন রিভলিউশন কিন্তু ডিনার পার্টি নয়। রিভলিউশন একটা কিন্তু কি, একটা সংগ্রামী একটা ব্যবস্থা, সেখানে একটা সেখানে সেখানে তোমার ডেডিকেশন থাকবে, সেখানে তোমাকে নিজেকে প্রত্যেক দিন হার্ডওয়ার্ক করতে হবে, সেখানে স্ট্রাগল করতে হবে, সেখানে তোমাকে প্রতি মুহূর্তে তোমাকে সেখানে সংগ্রাম চালিয়ে যেতে হবে, রক্তক্ষয়ী সংগ্রামও হতে পারে সেখানে। সেখানে তোমার সমস্ত রকম ভাবে নিজেকে সমর্পণ করতে হবে, এবং এটা একটা প্রতিনিয়ত, এটা কন্টিনিউলি এটা কিন্তু চলতে থাকবে এই সংগ্রামটা। তো স্বাভাবিকভাবে রিভলিউশন তো সহজ কথা নয় যে ডিনার পার্টির মতো। তো এইরকম ভাবেই এই কথাগুলো তিনি বুঝিয়েছিলেন। এখানে আমি ডিটেলস লিখে দিয়েছি, একটু সময় করে পড়বে, ট্রান্সলেটও করতে পারবে, অসুবিধা নেই। ট্রান্সলেট করে নিলে দেখবে বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে সুন্দরভাবে, বাংলায়ও এটা করতে পারো। 3 নম্বর প্রশ্ন চলে আসো। 3 নম্বর প্রশ্ন কি বলেছে এখানে, মাওইজম ডিফার্স ফ্রম আদার মেইন স্ট্রিম স্কুল অফ মার্কসিজম বিকজ অফ ইটস এমফেসিস অন। যে মাওবাদ কি হয়েছে, মাওইজম মানে মাওবাদ, মাওবাদ অন্য মার্কসিজমের অন্যান্য যে ধারাগুলো আছে সেই ধারা থেকে ভিন্ন। তার কারণটা কি? তার কারণ সে কিসের উপর জোর দেয়, সে কিসের উপর জোর দেয় দেখো। গতদিনই তোমাদের শুরুতে, গতকালকেই তোমাদের শুরুতে ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে মাওবাদ অন্য মতবাদ থেকে সম্পূর্ণ ভিন্ন, বা মার্ক্সবাদের জন্য যে অনেকগুলো ধারা বেরিয়েছে, সমস্ত ধারাগুলোর মধ্যে একটু ভিন্ন। তার অন্যতম কারণ হচ্ছে যে এরা কি করে না, এগ্রিকালচারাল ক্লাসের উপরে জোর দেয়। রিভলিউশন থ্রো এগ্রিকালচারাল ক্লাস, তাই না? এগ্রিকালচারাল ক্লাস মানে হচ্ছে কৃষক, কৃষক শ্রেণীর উপরে জোর দেয়। যেহেতু চায়না একটা কৃষিভিত্তিক সমাজ ছিল, কৃষকের সংখ্যাটা এখানে বেশি ছিল, লেবারের সংখ্যাটা এখানে বেশি ছিল না। কৃষকের সংখ্যাটা যেহেতু বেশি ছিল, স্বাভাবিকভাবে সেখানে রিভলিউশন সেই কৃষকদের নিয়েই করাতে হবে। এবং মনে করে দেখো, গতকাল তোমাদের বললাম গ্রাম দিয়ে শহর ঘেরাও করার পলিসি, তাই না? ট্যাকটিক্স, যুদ্ধের ট্যাকটিক্স, তো তিনি এগুলো কিন্তু সেখানে নিয়ে এসলেন। তো এখানে আমরা দেখতে পাবো তিনি এগ্রিকালচারের উপরে, এগ্রিকালচার রিভলিউশনের উপরে, বা রিভলিউশন থ্রু এগ্রিকালচার, সেটার উপর কিন্তু তিনি জোর দিলেন। এটা হবে সঠিক উত্তর। পার্টিলেস সিস্টেম না, তিনি তো পার্টির চরম ভক্ত ছিলেন বলতে পারো, যা পার্টির উপর বিশেষ জোর দিয়েছিলেন। এবং স্বাধীনতা পাওয়ার পর পার্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর্থিক, রাজনৈতিক, সামাজিক পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে, সেগুলো তো তিনি বলেই ছিলেন। তো পার্টি লেস হবে না। পার্টি লেস যদি হয় তাহলে এটা জয়প্রকাশ নারায়ণ হবে আইদার, অন্য হইলে হচ্ছে এটা এম এন রয় হবে। তো এটা আমরা দেখতে পাবো এখানে মাও জেদুংয়ের সঙ্গে সেই কারণে হবে না, তাই না?
মাওজেদুংয়ের সঙ্গে এটা যায় না। সি নাম্বার বলছে পজিটিভ রোল অফ কালচারাল ফ্যাক্টরস ইন দ্য প্রোগ্রেস প্রসেস অফ রিভলিউশনস। পজিটিভ রোল অফ দ্য কালচারাল ফ্যাক্টরস ইন দ্য প্রসেস অফ রিভলিউশনস। বিপ্লবের মধ্যে তিনি কি না কালচারাল ফ্যাক্টরস না কালচারাল ফ্যাক্টরস গুলোকে তিনি দেখেননি। এই কালচারাল ফ্যাক্টরস গুলো অনেক পরে তিনি এখানে তুলে ধরেছিলেন। কখন না যখন দেখা গেল যে বামপন্থীরা নিজেরাই ক্ষমতায় এসে ক্ষমতা আর ছাড়তে চাইছে না, তারা দখল করে বসে আছে ক্ষমতা। মানে এমন ভাবে তারা সেখানে শাসন করছে, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে সিস্টেম কি হচ্ছে না, সেখানে হয়তো সেখানে অনেক বেশি প্রাইভেটাইজেশনের দিকে চলে যাচ্ছে, বিউরোক্রেটাইজেশনের দিকে চলে যাচ্ছে, এবং মানুষের কিন্তু সেখানে বিশেষ কোনো প্রোগ্রেস হচ্ছে না। তো সেই কারণে তখন তিনি কালচারাল রিভলিউশন ডেভেলপ করেছিলেন। এটা অনেকটা পরে 1966 এর দিকে তিনি এসে কালচারাল রিভলিউশনের কথা বলেন, কালচারাল ফ্যাক্টর গুলোকে তুলে ধরলেন, কিন্তু এখানে কিন্তু তা তিনি বলেননি। ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোর কথা এটাও তিনি ভাবেন না, মানে এখানে যেহেতু হচ্ছে ব্যতিক্রম, যেহেতু বলেছে ভিন্ন ধর্মী বলেছে তার তার ধারণা। তো এখানে মিলে যায়, কোথায় মিলে যায় এখানে আমরা দেখতে পাবো রিভলিউশন থ্রু অ্যাগ্রারিয়ান ক্লাসেস। এবার প্রশ্ন তোমরা করতেই পারো স্যার ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস এর কথা তিনি তো ডেমোক্রেসির কথা তিনি বলেছেন, নিউ ডেমোক্রেটিক আইডিয়া দিয়েছে, কিন্তু এটা কি কেন তাহলে তার ইউনিক আইডিয়া নয়? ইউনিক আইডিয়া না হওয়ার অন্যতম কারণ হচ্ছে গ্রামসির আইডিয়াটাও তো ডেমোক্রেসির উপর অনেকটা বেস করেছিল, তাই না? তো স্বাভাবিকভাবেই আমরা এখানে দেখতে পাবো যে এটা কিন্তু যেহেতু সিমিলার, কাজে এটা আমি ইউনিক বলতে পারি না। তাহলে ইউনিকটা একমাত্র এখানে হবে কিন্তু এই আগ্রারিয়ান ক্লাসের কথা, যে কৃষি ভিত্তিক বা কৃষক শ্রেণীর কথা তিনি বলেছিলেন, কৃষক শ্রেণীর মাধ্যমে বিপ্লব সংগঠিত করার কথা বলেছিলেন। তো এটাই কারো আইডিয়ার সঙ্গে আর মেলে না, এটা তার ইউনিকনেস ছিল। 4 নম্বর প্রশ্ন চলে আসে। 4 নম্বর প্রশ্ন কি বলেছে এখানে? 4 নম্বর প্রশ্ন এখানে ম্যাচ করতে বলেছে। কি বলেছে? প্রিজন নোটবুক অন গেরিলা ওয়ারফেয়ার। গেরিলা ওয়ারফেয়ার গতকাল তোমাদের বলছিলাম, গেরিলা ওয়ারফেয়ার যে গেরিলা যুদ্ধ, যে জঙ্গলের মধ্যে লুকিয়ে সেখানে কি করা, লুকিয়ে সেখানে যুদ্ধ করা সৈন্যবাহিনীর সঙ্গে বিরুদ্ধে, তাই না? তো সৈন্যবাহিনীর বিরুদ্ধে আর কি সাম্রাজ্যবাদী শক্তির এখানে যে সৈন্যবাহিনী তার বিরুদ্ধে জঙ্গলে লুকিয়ে সেখানে কি করা না, এক প্রকার জঙ্গলের লতা পাতার সঙ্গে জড়িয়ে নিজেকে এক প্রকার জঙ্গলের মধ্যে হারিয়ে দিয়ে বলতে পারো যে লোকের দৃষ্টি চোখ, মানে লোকের বলবো কি দৃষ্টির বাইরে বেরিয়ে গিয়ে বলতে পারো এক প্রকার সেখানে যুদ্ধ করা। এগুলো গেরিলা যুদ্ধ বলে, এগুলো বিভিন্ন সিনেমা তোমরা দেখেছো যে জঙ্গলে যেভাবে যুদ্ধ করে, তাই না? লোকাল লোকাল মানুষরা যেভাবে জঙ্গলে লুকিয়ে যুদ্ধ করে, তার কারণ ওরা জঙ্গলটাকে ভালো করে চেনে জানে। স্বাভাবিকভাবে জঙ্গলের সঙ্গে তারা খুব সাধারণভাবে সহজভাবে মিশে যেতে পারে, তাই না? তো এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তারপরে এখানে কি কোন আইডিয়া আছে? তারপরে আইডিয়া হচ্ছে 5 নম্বরে চলে আসো, দ্য গ্রেট প্রোলেটারিয়ান কালচারাল রেভলিউশনস, যেটাকে বলা হচ্ছে কালচারাল রেভলিউশন, শর্টে এটাকে বলা হয় কালচারাল রেভলিউশনস। পুরো নামটা হচ্ছে এটা দ্য গ্রেট প্রোলেটারিয়ান কালচারাল রেভলিউশনস। ওয়েস্ট বেঙ্গল স্টেটে 2018 সালে এসেছে, দেখো আমাদের রাজ্যেরই স্টেট। তো এটা এখানে কে নিয়ে এসেছেন? মাও জেদং নিয়েছেন। কালচারাল রিভলিউশনস এখানে বলতে এখানে দেখতেই পাচ্ছ ডিটেলস একটু লিখে দিয়েছি যে কালচারাল রিভলিউশনস তিনি নিয়ে এসেছিলেন, কমিউনিস্ট পার্টির তিনি চেয়ারম্যান ছিলেন, এবং আমরা 1996 এই কালচারাল রিভলিউশনস কে নিয়ে আসতে দেখছি, তাই না? এবং আমরা দেখতে পাবো যে কালচারাল রিভলিউশনে তিনি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক তিনটে, গতকাল তোমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তিনটে বিপ্লবের কথা, তিনটে অ্যাসপেক্টের কথা বলেছিলাম, সেক্টরের কথা বলেছিলাম, যেখানে কি হয় না যেটার মধ্য দিয়ে একটা রিভলিউশনস করার কথা বলেছিলেন। মেইনলি আইডিয়াটা ছিল তার এটা যে গালমার্কস সেই সময় কি হয়েছিল না দেখেছিলেন, সরি মাওজেদং সেই সময় দেখেছিলেন যে চায়নাতে যেখানে যেভাবে সরকার পরিচালিত হচ্ছে, মানে স্বাধীনতার পর আর কি, স্বাধীনতার পর চায়নাতে যেভাবে সরকার পরিচালিত হচ্ছে, তো সেখানে আমরা কি দেখতে পাবো? সেখানে আমরা দেখতে পাবো যে অনেকটা বেশি তারা হচ্ছে যে মার্ক্সবাদ এবং লেনিনবাদকে সংশোধন করার লক্ষ্য নিয়ে এগিয়েছিল ঠিকই, কিন্তু অনেকটাই এগিয়ে চলে গেছে দেখে সংশোধন করতে গিয়ে এতটাই এগিয়ে গেছে তারা যে সেখানে দেখা গেল যে প্রাইভেটাইজেশনকে তারা গুরুত্ব দিচ্ছে, প্রাইভেট ফার্মিং কে তারা গুরুত্ব দিচ্ছে। তো সেগুলো মোটেও কিন্তু ভালো কোনো বিষয় ছিল না, এবং নিচু লেভেলের নিচু ক্লাসের জন্য, বিশেষ করে এগ্রিকালচারাল ক্লাসের মানুষের জন্য খুব একটা বেশি কিন্তু সুখকর ছিল না। তো স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাবো, এবং এক প্রকার নতুন করে বুর্জুয়া যে সিস্টেম কিন্তু সেখানে শক্তি বৃদ্ধি হচ্ছিল। তো সেই কারণে তিনি আমরা দেখতে পাবো কি কালচারাল রেভলিউশনের ডাক দিলেন তার নিজেরই দেশের সরকারের বিরুদ্ধে। তিনি কি করলেন? যেমন দেখবে তোমরা যে জয়প্রকাশ নারায়ণ যে জিনিসটা করেছিলেন, যে জয়প্রকাশ নারায়ণ আমরা কি পড়েছি ইন্ডিয়ান পলিটিক্যাল থটে গিয়ে পড়তে গিয়ে পড়েছি, জয়প্রকাশ নারায়ণ কি করলেন? গান্ধীজির সঙ্গে তিনি কিন্তু ব্রিটিশদের তাড়ানোর জন্য, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তিকে তাড়ানোর জন্য আন্দোলন করলেন। সরকার প্রতিষ্ঠিত হলো, জওয়াহরলাল নেহরু সরকার চালনা করলো, ইন্দিরা গান্ধী সরকার যখন পরিচালনা করছে, তখন আমরা দেখতে পাবো যে 1974 এর দিকে এসে তিনি কি করছেন
না টোটাল রিভলিউশনের ডাক দিচ্ছেন। ইনি যেমন কালচারাল রিভলিউশনের ডাক দিয়েছেন, উনি টোটাল রিভলিউশনের ডাক দিয়েছিলেন। কেন ডাক দিলেন? তার কারণ সরকার যেভাবে সরকার পরিচালনা করছে, অর্থাৎ ইন্দিরা গান্ধী যেভাবে সরকার পরিচালনা করছিলেন সেটা কিন্তু মোটেও ভালো ছিল না। সেখানে কারাপশনের সংখ্যা বেড়ে যাচ্ছিল, আনএমপ্লয়মেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে, পভার্টির সংখ্যা বাড়ছে, তাই না? মানুষের সেখানে দেখবে মানুষের সেখানে দেখবে খুব একটা বেশি ডেমোক্রেটিক কিন্তু সেখানে রাইটস গুলো এনশিওর হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এবং সেখানে পলিটিক্যাল পার্টির একটা চরম সেখানে আধিপত্য বিরাজ হয়েছে। তো আলটিমেটলি সেখানে জনগণের কিন্তু খুব একটা বেশি উন্নতি হচ্ছে না। এই কারণে আমরা জয়প্রকাশ নারায়ণকে সেখানে কি করতে দেখলাম? টোটাল রিভলিউশনের ডাক দিতে দেখলাম, যে সার্বিক চারিদিক থেকে একটা কিন্তু সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে কি করতে হবে, রিভলিউশন করতে হবে। এগুলো তিনি করেছিলেন। ঠিক একই আইডিয়া গুলো 1996-এ জয়প্রকাশ নারায়ণের অনেক আগে এখানে কিন্তু মাও জেদং করেছিলেন। মাও জেদং এখানে, যদিও এটা 1976-এর দিকে যখন ওই আর কি যখন মাও জেদং মারা যাচ্ছেন তখন এটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা দেখবে 1966-এ দেখবে যে তিনি যে রিভলিউশনের ডাক দিচ্ছেন সেই রিভলিউশনে বিশেষ করে তিনি দেখলেন যে সরকার যেভাবে ওখানে সরকার পরিচালনা করছে তাতে উদ্দেশ্য থেকে তারা ব্যাহত হচ্ছে, এবং মাওবাদ লেনিনবাদকে সংশোধন করতে গিয়ে তারা আর এক প্রকার কিন্তু নতুন এমন ধরনের লিবারালিজমের জায়গা তৈরি করে দিচ্ছে, বা বলতে পারো যে ওই ক্যাপিটালিস্টদের জায়গা করে দিয়েছে, যে সেটা কিন্তু তাদের উদ্দেশ্য ছিল না। সেই কারণে তিনি কি করলেন, কালচারাল রেভলিউশনের ডাক দিলেন। যে ডাক দেওয়ার মধ্যে দিয়ে তিনি কি করলেন, স্টুডেন্ট এবং ইয়াং, এই যে দেখো এখানে বলে দিয়েছে, স্টুডেন্ট এবং ইয়াং ওয়ার্কারদের তিনি তখন ডাক দিলেন। ডাক দিয়ে তিনি বললেন যে রিভলিউশন করতে হবে। সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিল সেখানে রিভলিউশনসে ইয়াংসরা, যুবকরা, তারা কিন্তু স্টুডেন্ট এবং যুবকরা তারা ডাক দিল, তার মানে তার ডাকে সাড়া দিল, এবং আমরা দেখতে পাচ্ছি রাতারাতি সেখানে কিন্তু কি হলো, যে যে বুর্জুয়াজি সিস্টেম যেগুলো এস্টাবলিশ হয়েছিল সেগুলোকে উপরে ফেলে দেওয়ার একটা চেষ্টা হলো। রাতারাতি সেখানে দেখবে এডুকেশন সিস্টেম ভেঙে পড়লো। কেন? কারণ স্টুডেন্টসরা স্কুল কলেজ থেকে বেরিয়ে এসে দেখো তারা রাস্তায় আন্দোলন করছে, এবং সেই সময় তোমরা দেখবে যে সেই সময় দেখবে তোমরা মোটামুটি ভাবে চারিদিকে আন্দোলন যেহেতু হচ্ছে, এবং স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু পুরো সিস্টেমটাই একেবারে অ্যানার্কি পরিবেশের দিকে চলে গেছিল। তো যাই হোক, এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে কতগুলো ফেজে কালচারাল রিভলিউশন অবশ্যই হয়েছে, কিন্তু গান্ধী মাও জেদং 1976 সালে যখন মারা গেলেন তারপরে এই আন্দোলনটাও স্তব্ধ হয়ে গেল। তো এইরকম ভাবে তিনি এক প্রকার কি করেছিলেন, নিজেরই দেশের সরকারের বিরুদ্ধে তিনি কিন্তু এখানে আন্দোলনের ডাক দিয়েছিলেন, যে আন্দোলনে ছাত্ররা এবং যুবকরা সাড়া দিয়েছিল, এবং এটা ছিল সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে একটা সার্বিক বা চূড়ান্ত একটা কিন্তু সংশোধনের একটা বিষয়, বা চূড়ান্ত একটা একটা কিন্তু রিফর্মস নিয়ে আসার বিষয়, যেটা তাদের নিজেদের সরকারের বিরুদ্ধেই ছিল। এইরকম একটা বিষয় হচ্ছে কালচারাল রিভলিউশন, এটা একটু মনে রাখবে। 1966-এ এটা হয়েছিল, এটা মনে রাখবে। সিকোয়েন্সে দেখবে পরের বার, পরে নিচের দিকে দেখবে সিকোয়েন্সে জানতে চেয়েছে, কাজে এইগুলো সিকোয়েন্সটাও মনে রাখবে, ঠিক আছে? তারপরে এখানে চলে আসো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, ওয়ান অফ দ্য এইম অফ মাউস কালচারাল রিভলিউশন ওয়াজ, মাও জেদাং এর কালচারাল রিভলিউশনের একটা উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য এখানে বলছে টু রিমুভ দ্য বুর্জুয়াজিস এলিমেন্ট ইন গভর্নমেন্ট থ্রো থ্রো ক্লাস স্ট্রাগল। তার কালচারাল রিভলিউশনের একটা বড় উদ্দেশ্য ছিল এটাই, যে বললাম যে যেভাবে সরকার পরিচালিত হচ্ছিল তাতে বুর্জুয়াজি সিস্টেমস বা এলিমেন্টস গুলো, উপাদানগুলো আরো বেশি করে সরকারের মধ্যে কিন্তু জায়গা করে নিয়েছিল। তো যে সরকারের উদ্দেশ্য ছিল কি, উদ্দেশ্য ছিল হচ্ছে প্রলেতারিয়ান রিভলিউশনস নিয়ে আসা, প্রলেতারিয়ানদের একটা বলতে পারো, বা ওই কৃষকদেরকে উন্নতির পথে নিয়ে যাওয়া। সেখানে দেখা যাচ্ছে যে বুর্জুয়াজিদের উন্নতি হচ্ছে, মানে ধনসম্পদশালীদের উন্নতি হচ্ছে। তো সেই কারণে তিনি কি করেছিলেন, যে সেখানে কালচারাল রেভলিউশনের ডাক দিয়েছিলেন, এবং এটাই ছিল তার উদ্দেশ্য, অন্যগুলো কিন্তু ছিল না। চলে আসো পরের নাম্বার কি বলছে, 7 নাম্বার। হু ফর্মুলেটেড দ্য নোশন অফ অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশনস অ্যান্ড নন অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশনস। হু ফর্মুলেটেড দ্য নোশন, এখানে বৈরিপূর্ণ, এখানে হচ্ছে বৈরিপূর্ণ, এখানে দ্বন্দ্ব এবং অবৈরিপূর্ণ দ্বন্দ্ব, মানে একটা ভালো রকম একটা সংঘাত, মানে একটা বলতে পারো যে মানে কি বলবো, বৈরি মানে কি বলা হয়, বৈরি মানে হচ্ছে এক প্রকার, মানে কি বলবো বৈরিটাকে বাংলায় আর কি সিনোনিমস আছে এর? মানে শত্রুতামূলক একটা হচ্ছে কিন্তু দ্বন্দ্ব বলতে পারো, এবং শত্রুতামূলক দ্বন্দ্ব নয়, এই ধরনের দুটো কনসেপ্ট তিনি দিয়েছেন। বিরোধিতা হবে দাদা? ভয় পেয়ে গেছিলে? তো বিরোধিতা হবে? বিরোধিতা না, এটা শত্রুতাপূর্ণ বলতে পারো, হস্টাইল রিলেশন, ঠিক আছে? শত্রুতাপূর্ণ একটা হচ্ছে দ্বন্দ্ব, আর একটা হচ্ছে শত্রুতাপূর্ণ দ্বন্দ্ব নয়। তো এই কনসেপ্টটা তিনি দিয়েছিলেন, শত্রুতাপূর্ণ দ্বন্দ্ব আর অশত্রুতাপূর্ণ দ্বন্দ্ব নয় এক প্রকার। এটাকে বাংলায় এটাকে আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি। বইগুলোতে তোমরা পাবে এটা বৈরিপূর্ণ সংবাদ দ্বন্দ্ব, আর একটা হচ্ছে অবৈরিপূর্ণ দ্বন্দ্ব, এইরকম ভাবে তোমরা বইগুলোতে পাবে। মজুদানি তো
মাওজেদং, মাওজেদং বলেছি। তো এটা আমরা কি দেখতে পাবো, এটা আমরা দেখতে পাবো কি না, এটা আমরা দেখতে পাবো যে তিনি ডেভেলপ করেছিলেন। মাওজেদঙ্গের আলোচনাতেও আমরা এটা পেয়েছিলাম, চর্চা করেছি। এটা আমরা দেখতে পাবো এখানে মাওজেদঙ্গের ওই আলোচনাটা এখানে আছে, যদিও এটা কার্ল মার্কস হবে না, মাওজেদং হবে। মাওজেদং কি বলেছেন এখানে, মাওজেদং এখানে বলেছেন যে এই যে এখানে আমি ডিটেলসে লিখে দিয়েছি, তোমরা দেখে নিও, কিন্তু আমি এতটা পড়ে শোনাচ্ছি না, ডিটেলসে একটুখানি আমি নিজের মতো করে বলে দিচ্ছি, শুনে নাও, সহজ ভাবে বলে দিচ্ছি। কি বলেছিলেন তিনি, তিনি বলেছিলেন যে বৈরীপূর্ণ দ্বন্দ্ব কোনটা, বৈরীপূর্ণ দ্বন্দ্ব বা ওই বিরোধিতাপূর্ণ সরাসরি বলতে পারো, যেটা ও বললো। তো বৈরীপূর্ণ দ্বন্দ্ব হচ্ছে সেটাই, যেটা হচ্ছে কি না ক্যাপিটালিস্টদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এবং ফিউডালসদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ফিউডালস এবং হচ্ছে দুটো কথা বলা যেতে পারে, দুটো ওয়ার্ড, একটা হচ্ছে ফিউডাল আর একটা হচ্ছে এম্পায়ার। তো এদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে, আর একটা হচ্ছে সামন্ত প্রভুদের বিরুদ্ধে, যারা প্রচুর, যাদের কাছে জমি জায়গা ছিল। তো তাদের বিরুদ্ধে এখানে যখন সংগ্রাম করবে, রিভলিউশনস করবে, দ্বন্দ্ব হবে, সেই দ্বন্দ্বগুলো কিন্তু বৈরীপূর্ণ দ্বন্দ্ব হবে। সেখানে তুমি একেবারে চরম সরাসরি ভাবে ওর বিরোধিতা করছো, ওকে তুমি ছুঁড়ে ফেলে দিতে চাইছো, ওকে তুমি ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজে ক্ষমতায় বসতে চাইছো। তার জন্য যদি দ্বন্দ্ব হয় তাহলে সেটাকে তিনি বলেছেন বৈরীপূর্ণ দ্বন্দ্ব। অবৈরীপূর্ণ দ্বন্দ্ব কোনটা, অবৈরীপূর্ণ দ্বন্দ্ব হচ্ছে সেটা যেখানে কি হবে না তোমার দ্বন্দ্ব হবে, কিন্তু সেটা কিন্তু ওই ছুঁড়ে ফেলে দেওয়ার তাগিদে নয়, সেখানে সংশোধন করার তাগিদে। এবং এখানে কি হবে না, সেখানে নেগোসিয়েশন থাকবে, যেখানে বলে দিয়েছে নেগোসিয়েশন থাকবে, রিফর্ম থাকবে, পারসুয়েশন থাকবে, এই শব্দগুলো থাকবে। তো নেগোসিয়েশন, আন্ডারস্ট্যান্ডিং, কম্প্রোমাইজ এগুলো অবশ্যই থাকবে, সংশোধন থাকবে, কিন্তু কোন রকম ভাবেই তার চরম রকম ভাবে তার বিরোধিতা করার জন্য নয়। ঠিক আছে, অর্থাৎ এই দ্বন্দ্বটা কাদের মধ্যে হবে, অবৈরীপূর্ণ দ্বন্দ্বটা তাদের মধ্যে হবে। অর্থাৎ এখানে বলে দিয়েছেন তিনি, এটা নন অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশনস বলা হয়েছে এটাকে। এটা এখানে তিনি বলেছিলেন কি, এটা তিনি বলেছিলেন যে প্রোলেতারিয়ান কি বলেছে দেখো, এখানে বলেছে পিসফুল, এটা শান্তিপূর্ণ উপায়ে হবে বলছে, এটা শান্তিপূর্ণ, এই দ্বন্দ্বটা শান্তিপূর্ণ উপায়ে হবে। নন অ্যান্টাগনিস্টিক যে দ্বন্দ্ব, যেটা অবৈরীপূর্ণ দ্বন্দ্ব, সেটা শান্তিপূর্ণ উপায়ে হবে। আর আগেরটা কিন্তু শান্তিপূর্ণ হবে না, কেন, কারণ তাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে হবে, এই কথাটা বলেছিলেন। কিন্তু এখানে আমরা দেখতে পাবো এই দ্বন্দ্বটা কাদের মধ্যে হবে, এই দ্বন্দ্বটা হচ্ছে পার্টির মধ্যে হবে, পার্টির মধ্যে। এখানে তোমরা ভাবে দেখো যে central to his understanding of revolutionary strategy and tactics, he argued that the proletarian should focus on resolving antagonistic contradictions through revolutionary means while seeking to manage and resolve the non-antagonistic। বলে দিয়েছে, এখানে ডিটেলস দেখে নিও। এখানে পার্টির মধ্যে তাদের নিজেদের ওয়ার্কিং ক্লাস গুলো, তাদের এই যে বলে দিয়েছে এখানে দেখো, এই যে different sector of the working class or between different functions within a ruling party may be considered non-antagonistic। অর্থাৎ সরকারে যারা আছে, যে পার্টি ক্ষমতায় আছে, তাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, সেখানে কিন্তু তাদেরকে ছুড়ে ফেলে দেওয়ার জন্য দ্বন্দ্ব হবে না, বরং তাদেরকে সংশোধন করে দেওয়ার জন্য দ্বন্দ্ব হবে। কিন্তু দ্বন্দ্বটা হচ্ছে কি হবে না, বৈরীপূর্ণ হবে, হিংসাত্মক হবে, কখন না, যখন দেখা যাবে সাম্রাজ্যবাদীদের ছুড়ে ফেলে দিতে হবে তখন। তো এই কথাগুলো তিনি এখানে কিন্তু বলার চেষ্টা করেছেন, বৈরীপূর্ণ দ্বন্দ্ব এবং অবৈরীপূর্ণ দ্বন্দ্ব। হ্যাঁ, এগুলো একটু মাথায় রাখবেন। চলে আসো পরের নাম্বারে। পরের নাম্বার কি বলেছে, পরের নাম্বার বলেছে নিউ ডেমোক্রেসি, মাওজেদং হবে এটা, এগুলো আলোচনা হয়েছে, ডিটেলসে যাচ্ছি না, শুধু দেখে নাও। নিউ ডেমোক্রেসি, মাওজেদং হবে। নিউ ডেমোক্রেসি বলতে কি বুঝিয়েছেন তিনি, গতকাল তোমাদের বলছিলাম। নিউ ডেমোক্রেসি এখানে বলতে তিনি বুঝিয়েছেন যে একটা অ্যালায়েন্স, কাদের মধ্যে অ্যালায়েন্স, সোশ্যাল বিভিন্ন যে ক্লাসগুলো আছে তাদের, বুর্জুয়াজিস্ট যারা আছে তাদের মধ্যে, ন্যাশনালিস্ট ইন্ডিপেন্ডেন্স যাদের আছে তাদের, সরি ন্যাশনালিস্ট যাদের হচ্ছে ওই ন্যাশনাল বুর্জুয়া যারা আছে তাদের মধ্যে একটা অ্যালায়েন্স। এই অ্যালায়েন্সটার মধ্য দিয়ে কি হবে, নিউ ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হবে, তাই না? তাদের বিরুদ্ধে এই নিউ ডেমোক্রেসিটা প্রতিষ্ঠিত হবে। এরা হচ্ছে ফিউডালদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এম্পায়ার যারা আর কি তাদের বিরুদ্ধে, এবং যারা ওই লিবারাল বা ওই সাম্রাজ্যবাদের যারা ইন্টেলেকচুয়ালস তাদের বিরুদ্ধে এগুলো কিন্তু হবে, তাই না? এই কথাগুলো তিনি বলেছিলেন। তো নিউ ডেমোক্রেসির আইডিয়ার মধ্যে আমরা কি পাই না পাই, এটা একটা অ্যালায়েন্স। অ্যালায়েন্সটা কাদের মধ্যে, অ্যালায়েন্সটা হচ্ছে এই যে বিভিন্ন সোশ্যাল যেগুলো গ্রুপস আছে, সোশ্যাল ক্লাস আছে, ন্যাশনাল লেভেলের বুর্জুয়াজিস আছে, তাদের মধ্যে, তাদের কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে, তো এটা হচ্ছে নিউ ডেমোক্রেসি তার আইডিয়া। এবং কাদের বিরুদ্ধে যে বলে দিয়েছে, ইম্পেরিয়ালিস্ট এবং ফিউডালিজম, তাই এখানে বলেই দিয়েছে দেখো এদের বিরুদ্ধে। 9 নম্বর প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন কি বলেছে, 9 নম্বর প্রশ্ন কি বলেছে, 9 নম্বর প্রশ্ন বলেছে হু অ্যামং দ্য ফলোইং ব্রট দ্য আইডিয়া অফ কালচারাল রেভলিউশন, হু অ্যামং দ্য ফলোইং ব্রট দ্য আইডিয়া অফ কালচারাল রেভলিউশন। কালচারাল রেভলিউশন মাওজেদং দিয়েছিলেন আইডিয়াটি। মাওজেদং এর এখানে তোমরা দুটো তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছে, একটু দেখে নিও। এগুলো যদি কাজ না করে তাহলে এখানে কপি পেস্ট করে নিও, বা কপি পেস্ট হয়তো হবে না, তোমাদের এখানে লিখে নিও পরে।
এই লিঙ্কে যদি যাও তাহলে আরো ডিটেইলসে তোমরা কালচারাল রিভলিউশন সম্পর্কে জানতে পারবে। খুব সুন্দর একটা আলোচনা সেখানে করা হয়েছে যে কিভাবে সেখানে কি হলো না কালচারাল রিভলিউশন সংগঠিত হলো, যেটা তোমাদের এক্ষুনি আমি ডিটেইলস বলছিলাম, যেটা যে তাদের নিজেদের দেশের সরকারের বিরুদ্ধেই আর কি তিনি কি করলেন, এক প্রকার এখানে কালচারাল রিভলিউশনে ডাক দিলেন। কেন ডাক দিলেন? তার অন্যতম কারণ হচ্ছে যে তারা যেভাবে সরকার পরিচালনা করছিল তাতে সেটা বুর্জুয়াজি সিস্টেমটিকে আরো অনেক বেশি শক্তিশালী করছিল। তো বুর্জুয়াজিকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তারা এসেছে, কিন্তু বুর্জুয়াজিকে তারা যখন এখানে প্রতিষ্ঠিত করছে স্বাভাবিকভাবে তার বিরুদ্ধেই, সেই কারণে তিনি নিজেদের দেশের সরকারের বিরুদ্ধেই তিনি সেখানে রিভলিউশনে ডাক দিলেন, এবং এই রিভলিউশনে ছাত্র যুবদেরকে তিনি ডাক দিলেন এবং তারা রাস্তায় নেমে আসলেন। স্কুল কলেজ সেখানে সব বন্ধ হয়ে গেল এবং আমরা দেখতে পাবো কি না শিক্ষা ব্যবস্থা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার সেখানে উপরে সরকার রাষ্ট্রপ্রধান সেখানে কিন্তু সেখানে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং আমরা দেখতে পাবো ফাইনালি সেখানে কিন্তু একটা অ্যানার্কির পরিবেশ তৈরি হয়েছে, যে কেউ নিয়ম কানুন মানছে না, এবং সেই কারণে বয়স্ক যারা আবার দেখবে ইন্টেলেকচুয়ালস ছিল যারা, এবং তারা যারা বয়স্ক ছিল তাদের উপর কঠিন নির্যাতনও হয়ে সেই সময় কিন্তু হয়েছে। এই সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে পাবো যে কালচারাল রিভলিউশন ভালো উদ্দেশ্যে চালু হয়েছিল ঠিকই, কিন্তু কিছু কিছু সেখানে কিন্তু তার নেগেটিভ আউটকামও বেরিয়ে আসছে। তবে যাই হোক, এখানে 1976-এ যখন তিনি মারা গেলেন মাও জেদং, তখন এই কালচারাল রিভলিউশন এক প্রকার বন্ধ হয়ে গেল। এগুলো এখানে আমি একটা টাইম পিরিয়ড দিয়ে দিয়েছি, দেখে নাও। এখানে আমি একটা টাইম পিরিয়ড বা ইভেন্টস গুলো দিয়ে দিয়েছি, টাইম লাইনটা দিয়ে দিয়েছি, যেটা চায়নাতে প্রায় 16 সেঞ্চুরি থেকে দেখবে তোমরা কিভাবে চায়নার প্রোগ্রেস হয়েছে, কখন কোন সরকার ক্ষমতায় ছিল, কখন কোন বড় বড় ইভেন্টস গুলো ঘটেছে, এগুলো এখানে লেখা আছে, একটু দেখে নিও। সিকোয়েন্সটা এখানে পেয়ে যাবে, এখান থেকে তোমাদের কোয়েশ্চেন্স কিন্তু পরীক্ষায় এসে গেছে অলরেডি। 10 নম্বর প্রশ্ন চলে আসো। 10 নম্বর প্রশ্ন কি বলেছে? দ্য নোশন অফ অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশন এন্ড নন অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশন ওয়াজ ফর্মুলেটেড বাই মাও জেদং হবে। আর নতুন করে বলার কিছু নেই, এক্ষুনি আলোচনা করলাম। Which among the following constitute coalitions of classes for Mao's new democratic revolutions? এই নিউ ডেমোক্রেটিক রিভলিউশনে কারা কারা ছিল দেখো, এখানে সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। প্রলেতারিয়েত ওয়ার্কার্সরা ছিল। প্রলেতারিয়েত ওয়ার্কার্স মানে ওই যে ছোটখাটো যে সমস্ত শিল্পগুলো সেই সময় ছিল, তৈরি হয়েছিল সাম্রাজ্যবাদী শক্তি দৌলতে, তো স্বাভাবিকভাবে তাদের ওয়ার্কাররা তো থাকবেই। ন্যাশনাল বেস ক্যাপিটালিস্টরা থাকবে না, তাই না? জাতীয় বুর্জুয়া যাদেরকে বলা হচ্ছে জাতীয় বুর্জুয়া, তো সে জাতীয় বুর্জুয়া থাকবে। পেটি বুর্জুয়ারাও থাকবে, জাতীয় বুর্জুয়ারাও থাকবে, আর ছোট ছোট বুর্জুয়া যারা আছে, ছোটখাটো যারা আছে ওই ধন সম্পদশালী আছে দেশে, তারাও থাকবে। আর কৃষকরা থাকবে, কৃষকরা হবে প্রধান। তাহলে এইটা চারটে এখানে টার্মিনোলজি মনে রাখো: পিজেন্ট ওয়ার্কার্স, ন্যাশনাল বেসড ক্যাপিটালিস্ট, পেটি বুর্জুয়াজিস এন্ড পিজেন্টস। শুধু তাই নয়, এরপরে আরো একটা টার্মিনোলজি তোমরা পেতে পারো, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে তোমরা দেখবে ন্যাশনাল হচ্ছে এখানে পলিটিক্যাল পার্টিস যেগুলো ছিল তাদেরও কথা তিনি কিন্তু বলেছেন এক প্রকার, যে তাদের সঙ্গে যদি এখানে হাত মেলাতে হয়, মিলিয়ে যদি নিউ ডেমোক্রেটিক আইডিয়াকে নিয়ে আসতে হয়, তাহলে তাদের সঙ্গেও তিনি হাত মেলাবেন। যেই যারা কি করছিল না, যারা হচ্ছে এই ন্যাশনাল বেসড ক্যাপিটালিস্টদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে উঠে এসেছিল, তো তাদের সঙ্গেও যদি হাত মেলাতে হয় তারা কিন্তু তিনি হাত মেলাবেন। এইরকম ভাবে তিনি কিন্তু একটা নয়া গণতন্ত্রের আইডিয়া আমাদের সামনে উপস্থিত করলেন। 12 নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্ট? কোন পেয়ারটা কারেক্ট নয়? তো এটা হবে মাও জেদংটা কারেক্ট নয়। এই প্রশ্নটা আগেও চর্চা হয়েছে, তাই অত্যধিক বেশি সময় দিচ্ছি না। এই তার কারণ এটা হবে রিয়েল উইলের কনসেপ্টটা হচ্ছে এটা আমরা এর আগে পড়েছি, এটা হচ্ছে রুশোর কনসেপ্ট, মাও জেদং নয়। মাও জেদং যদি এখানে নিউ ডেমোক্রেসি লেখা থাকতো তাহলে, বা কালচারাল রিভলিউশন যদি লেখা থাকতো তাহলে এটা সঠিক উত্তর হতো, বাট এটা কিন্তু সঠিক উত্তর হয়নি এই কারণেই। 13 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 13 নম্বর প্রশ্ন বলেছে অ্যান্টোনিও গ্রামসি দ্য রোল অফ ইন্টেলেকচুয়ালস ইন সোসাইটি। এটা তো তিনি বলেছিলেন যে সমাজে হচ্ছে যারা বুদ্ধিজীবী আছে তাদের ভূমিকার কথা তিনি বলেছিলেন, তাই না? ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালস এবং অর্গানিক ইন্টেলেকচুয়ালস দুটো ভাগে তিনি ইন্টেলেকচুয়ালসদের ভাগ করেছিলেন। ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালদের কথা তিনি বলেছিলেন যে তারা যারা হচ্ছে কি না ওই সিস্টেমটিকে টিকিয়ে রেখেছে। আর অর্গানিক ইন্টেলেকচুয়ালস বলতে তিনি বুঝিয়েছিলেন যে প্রলেতারিয়েতের মধ্যে থেকে যে ইন্টেলেকচুয়ালস উঠে আসবে, হ্যাঁ, তাদের ইন্টেলেকচুয়ালসদের কথা, সেই সমস্ত ইন্টেলেকচুয়ালসদের তিনি অর্গানিক ইন্টেলেকচুয়ালস বলেছিলেন। গত ক্লাসে এগুলো আমরা বুঝেছি, তাই না? মাও জেদং এখানে কি বলেছে? টু র্যাপিডলি ট্রান্সফর্ম দ্য কান্ট্রি ফ্রম অ্যাগ্রারিয়ান ইকোনমি টু আ সোসাইটাল সোসাইটি। এটা তার এই যে গ্রেট লিপ ফরওয়ার্ড বলে একটা আইডিয়া আছে, গ্রেট লিপ ফরওয়ার্ড। এই গ্রেট লিপ ফরওয়ার্ড আইডিয়ার মধ্যে দিয়ে তিনি আলটিমেটলি এটাই করতে চেয়েছিলেন, যে দেশকে এগ্রিকালচারাল থেকে অত্যধিবেশী সোশ্যালিজমের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন, বা বলতে পারো যে এই এগ্রিকালচারাল ইকোনমিকে এই সোশ্যালিজমের দিকে নিয়ে যেতে গিয়ে তিনি কি করেছিলেন, চরম পর্যায়ে ওই কমিউন সিস্টেমের দিকে কিন্তু জোর দিয়েছিলেন, অর্থাৎ কমিউনিটি ভিত্তিক আইডিয়ার উপর জোর দিয়েছিলেন। কমিউনিটি ভিত্তিক আইডিয়া, যে কমিউনিটি তৈরি করার মধ্যে দিয়ে কি করতে হবে না, তিনি বলেছিলেন যে এখানে অর্থনৈতিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং যেখানে
সকলে মিলে সেখানে কি হবে, চাষবাস হবে। কি ব্যক্তিগত ফার্মিং প্রাইভেট ফার্মিং যেগুলোকে বলি আমরা, সেই প্রাইভেট ফার্মিং এর কনসেপ্ট গুলোকে তিনি স্বীকার করেননি। তার গ্রেট লিপ ফরওয়ার্ডের আইডিয়া হচ্ছিল কিন্তু সেটা। তো এই গ্রেট লিপ ফরওয়ার্ডের আইডিয়া আমরা জানি যে মুখ থুবড়ে পড়েছিল। তার অন্যতম কারণ হচ্ছে যে সেখানে কিন্তু কাল্টিভেশন, যেমন দেখবে চায়নাতে, শ্রীলঙ্কাতে রিসেন্টলি দেখবে যে যেভাবে মুখ থুবড়ে পড়লো তাদের দেশের ইকোনমিক ব্যবস্থা, তাদের দেশের প্রোডাক্টিভ সিস্টেম। কেন? কারণ তারা অর্গানিক ফার্মিং এ চলে গেছিল তারা। তো অর্গানিক ফার্মিং এ চলে যাওয়ার ফলে কি হয় তোমরা জানো, যে যখন অর্গানিক ফার্মিং হবে অর্থাৎ ওই একেবারে গোবর দিয়ে, যেগুলো একেবারে ট্র্যাডিশনাল যে সার, তো সেই সার ব্যবহার করে যখন তুমি চাষবাস করবে তখন তার ফলে প্রোডাকশন কম হয়। হ্যাঁ, রোগ জীবাণু হয়তো হবে না সেটা খেয়ে মানুষের, কিন্তু কথাটা হচ্ছে ফসলের উৎপাদনটা তো কম হয়। তো সেই কারণে সেখানে কি হয় না, যখন দেখবে যে ডিমান্ডটাকে মিটিগেট করতে পারছে না কোনো একটা নেশনস, তখন কি করে সে কিন্তু এই রাসায়নিক সার ব্যবহার করে প্রচুর পরিমাণে উৎপাদন করার চেষ্টা করে, তাই না? তো যেহেতু শ্রীলঙ্কা আমরা রিসেন্টলি দেখলাম যে যেহেতু সে রাসায়নিক সার ব্যবহার করা বন্ধ করে দিয়ে একেবারেই বলতে পারো গোবর সারের মতো সার ব্যবহার করে তারা অর্গানিক ওয়েতে যেহেতু প্রোডাকশন করছে, তাদের ঠিক ওই সময়ের মধ্যে আবার দেখা যাচ্ছে লকডাউন শুরু হচ্ছে। তো যখন লকডাউন শুরু হচ্ছে স্বাভাবিকভাবেই তাদের একটা বড় খাদ্যের ক্রাইসিস তো দেখা দেবে এই একদিকে তাদের, কারণ তাদের যেহেতু প্রোডাকশনটা যতটা তাদের চাহিদা আছে সেই তুলনায় যেহেতু তাদের মানে মানে সাপ্লাই হচ্ছে না, অর্থাৎ প্রডিউস হচ্ছে না। যে ওদের চাহিদা আছে হয়তো ধরো 1 মেট্রিক টন, সেখানে হয়তো দেখা গেল যে অর্ধেকটা সাপ্লাই হচ্ছে, প্রোডাকশন হচ্ছে তাদের নিজেদের দেশে। তো বাকিটা তো কিনতে হবে, তাহলে কেনার জন্য তো তোমার টাকা দরকার। টাকাটা কোথায় পাবে? টাকাটা তোমার আমরা দেখবো ওরা ব্যবসা করে। কি ধরনের ব্যবসা করে শ্রীলঙ্কা? ব্যবসা করে তারা হচ্ছে দেখবে তোমরা যে সেখানে প্রচুর পরিমাণে টুরিস্ট সেখানে যায়, টুরিস্টরা যায়, ফরেন কারেন্সি তাদের সেখানে কিন্তু আসে। সেই টাকা দিয়ে তারা কি করবে, স্বাভাবিকভাবে তারা খাদ্য বাইরের দেশ থেকে কিনে নিতে হবে। কিন্তু লকডাউনের কারণে এখন টুরিস্টরাও বাড়ির ভেতরে, তারা কেউ টুরিস্ট হিসেবে আর বেরোতে চাইছে না, বুঝতেই পারছো। তো সবাই বাড়ির ভেতরে, তাহলে রাতারাতি তাদের কিন্তু একদিকে তো খাদ্যের শর্টেজ, আর অন্যদিকে আমরা দেখতে পাবো কি যে তাদের নিজেদের দেশে ভাড়ারে কিন্তু কোনো রকম ভাবে টাকা না থাকা, দুটোই মিলিয়ে আলটিমেটলি তাদেরকে যেদিকে নিয়ে গেল সেটা হচ্ছে যে তাদের ইকোনমি কিন্তু ধপাস করে পড়ে গেল, তাই না? এই ক্রাইসিস তোমরা কিছুদিন আগে দেখলে শ্রীলঙ্কাতে। আমরা ইন্ডিয়ায় সেখানে এসে তাদেরকে গিয়ে উদ্ধার করলাম। সেখানে তাদের লোন দিতে চাইছিল না, আমরা সেখানে গ্যারান্টার করলাম, তাই না? আমাদের এস জয়শঙ্কর ফরেন মিনিস্টার সেখানে তিনি গ্যারান্টার হিসেবে সেখানে দাঁড়িয়ে গেলেন, ইন্ডিয়া সেখানে দাঁড়িয়ে গেল। যাই হোক, এই ধরনের কাণ্ড কারখানা আমরা দেখেছি। তো ঠিক একই জিনিসটা তোমরা দেখবে অনেক আগে এই ধরনের চায়নাতেও হয়েছে। চায়না কি করেছিল, এগ্রিকালচারাল ইকোনমি থেকে মাও জেদুং চেষ্টা করেছিল ওটাকে কি না কমিউনিটি সিস্টেমের দিকে নিয়ে যাওয়া, এবং কমিউনিটি সিস্টেমের ভিত্তিতে এখানে এগ্রিকালচারাল করা। কিন্তু হঠাৎ করে ওটা দেখা গেল যে বড় পরিমাণে প্রোডাক্টিভ সিস্টেমে তাদের একটা কিন্তু লস দেখা গেছে, যে যত পরিমাণ তাদের জনসংখ্যা সেই পরিমাণ তাদের প্রোডাকশন হয়নি। যেহেতু প্রোডাকশন হয়নি তাহলে খাবে কি? তো দেখা গেল যে প্রচুর পরিমাণে মানুষ সেখানে দেখবে, প্রচুর পরিমাণে মানুষ সেখানে কিন্তু না খেতে পেয়ে মারা গেল, না খেতে পেয়ে সেখানে মারা গেল। প্রচুর পরিমাণে মানুষ না খেতে পেয়ে মারা গেছে। তো স্বাভাবিকভাবেই সেখানে দেখবে, এবং প্রায় 50 লাখের মতো মানুষ সেখানে দেখবে, সেখানে কিন্তু কি হয়েছে, সেখানে 50 লাখের মতো মানুষ সেখানে কিন্তু আবার দেখবে ওই মানে কি বলবো যে দারিদ্রতার দিকে চলে গেছে। এই ধরনের ঘটনাগুলোও কিন্তু ঘটেছে, মানে মারা গেছে, হ্যাঁ মারা গেছে, দারিদ্রতার দিকে চলে গেছে। হ্যাঁ, সুইসাইড করেছে অনেক মানুষ সেখানে দেখবে, সুইসাইড করেছে, কয়েক লাখ মানুষ সেখানে সুইসাইড করেছে। তো স্বাভাবিকভাবেই তার এই যে গ্রেট লিপ ফরওয়ার্ড যে আইডিয়াটা যেটা ছিল সেটা মুখ থুবড়ে পড়লো, এবং এই মুখ থুবড়ে পড়ার ফলে তাকে আমরা দেখতে পাবো তার ইম্পর্টেন্সটাও কিন্তু তার নিজের দেশে কিন্তু কমে গেছিল। তার নিজের দেশে তার নিজের ইম্পর্টেন্সটাও কিন্তু কমে গেছিল। আমি এখানে তোমাদের একটা এটা দেখিয়ে দিই সুন্দর করে, হিস্টোরিক্যাল এই যে এটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই, তোমরা দেখতে পাবে। দেখো এখানে সংখ্যাগুলো লেখা আছে, আমি এক্সাক্ট বলে দিচ্ছি। এই যে একটা একটা history.com বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে তোমরা এই সুন্দর করে এই যে ডেটাগুলো পাবে একদম সিকুয়েন্সে, কখন কি ঘটেছিল তার ডিটেলসটা এখানে পাবে। তো দেখো এখানে গ্রেট লিপ ফরওয়ার্ড, দেখো তোমরা এখানে চাই কালচারাল রিভলিউশন 1966-এ হয়েছে, আর তার আগে গ্রেট লিপ ফরওয়ার্ড হয়েছে। 56 মিলিয়ন মানুষের এখানে মৃত্যু হয়েছিল, দেখতে পাচ্ছ 56 মিলিয়ন, মানে বুঝতে পারছো কম নয় সংখ্যাটা কিন্তু। এবং 3 মিলিয়ন মানুষ, 3 মিলিয়ন মানে 30 লাখ মানুষ, 30 লাখ সেখানে কৃষক সুইসাইড করেছে। কেন? তার কারণ তাদের তাদের প্রোডাকশনই হয়নি, স্বাভাবিকভাবে তারা খাবে কি করবে কি, তো সুইসাইড করেছে 3 লাখ মানুষ। 1958 সালে তিনি এটা ডাক দিয়েছিলেন, 58 থেকে 62 পর্যন্ত। তো সেই গ্রেট লিপ ফরওয়ার্ডের মধ্যে মানে অনেকটা এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন এইরকম ভাবে সোশ্যালিজমের দিকে। যেহেতু এই ধরনের চরম একটা ডাক তিনি রাতারাতি ভাবে ডাক দিয়েছেন, স্বাভাবিকভাবে এতগুলো মানুষের মৃত্যু সেখানে হলো। 56 লাখ মানুষ, 56 মিলিয়ন, মানে বুঝতে পারছো তো 56 মিলিয়ন মানে অনেক সংখ্যা সেখানে। 56 মিলিয়ন মানে ধরো নাও 50
5 লাখে 10 লাখে তো 10 10 লাখে তো 1 মিলিয়ন, তাহলে 56 লাখে কত হবে বুঝে নাও, মানে অর্ধেকটা বলতে পারো, মানে প্রায় 5 কোটির মতো জনসংখ্যা, 5.5 কোটি 6 কোটি জনসংখ্যা তাদের কিন্তু মারা যাচ্ছে সেখানে। তো এটা বড় একটা তাদের কিন্তু সেখানে, এই কারণে তার একটা কিন্তু লস সেখানে কিন্তু আমরা দেখতে পাবো, তার লিডারশিপের একটা বড় লস হয়েছিল, অর্থাৎ তার ফেস যেটা সে তৈরি করেছিল সেই ফেসটা কিন্তু তার দুমড়ে মুচড়ে যায় এক প্রকার বলতে পারবো, যে তিনি তাকে আর মানুষ লিডার হিসেবে মানতে চায়নি, তো সেই কারণে এটা কিন্তু ব্যর্থ হয়েছিল। যাই হোক, পরবর্তীকালে আমরা দেখতে পাবো 66-এ এসে যখন সরকার আরো চরম পর্যায়ে বিউরোক্রেসিকে সমর্থন করছে, এই লিবারেলদের সমর্থন করছে, ক্যাপিটালিস্টদের সমর্থন করেছে, ক্যাপিটালিস্ট সিস্টেম দেশের মধ্যে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, তখন আমরা দেখতে পাবো তিনি আবার কালচারাল রেভলিউশনে ডাক দিয়েছিলেন, যে রেভলিউশনে মানুষ আবার কিন্তু সাড়া দিয়েছিলেন। তো এগুলো একটুখানি ডিটেলসে পারলে দেখে নিও, কাজে আসবে, ঠিক আছে। চলে আসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন বলেছে। 14 নম্বর প্রশ্ন বলেছে হু ইজ রিলেটেড উইথ দ্য ডক্টরিন অফ পার্মানেন্ট রিভলিউশনস। এটা এখানে একটু ভুল ছিল, আমি কারেক্ট করে দিয়েছি, এটা লিওন ট্রটস্কি হবে। লিওন ট্রটস্কি এখানে পার্মানেন্ট রিভলিউশনে ডাক দিয়েছিলেন। কি ছিল সেই আইডিয়াটা, এটা মাও জেদাং হবে না, কারেক্ট করে দিয়েছি। আইডিয়াটা কি ছিল, আইডিয়াটা ছিল এটাই যে, এই আইডিয়াটা ছিল এটাই যে একটা চিরস্থায়ী রিভলিউশনে ডাক দিতে হবে, কি না তিনি বলেছিলেন যে গোটা বিশ্ব জুড়ে সোশ্যালিজমকে এখানে কিন্তু ছড়িয়ে দিতে হবে, এবং ছড়িয়ে দেওয়ার জন্য এখানে ওই আহ, লাগাতার এখানে কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসে এখানে কিন্তু কি করতে হবে, রিভলিউশন চালাতে হবে, যেটা হবে কি পার্মানেন্ট এক প্রকার রিভলিউশন। তো পার্মানেন্ট রিভলিউশনের আইডিয়াটা তোমরা দেখবে, পার্মানেন্ট রিভলিউশনের আইডিয়াটা লিওন ট্রটস্কির, মাও জেডংয়ের নয়। তিনি সেই প্রসেসটাকে মেনটেন করে এখানে একটা কন্টিনিউয়াস রিভলিউশনের কথা বলেছিলেন অবশ্য, কিন্তু পার্মানেন্ট নয়, সেটা পার্মানেন্ট রিভলিউশনের আইডিয়াটি এখানে লিওন ট্রটস্কি আমরা ব্যবহার করতে দেখবো, ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, অ্যাকর্ডিং টু মাও জেদুং আফটার দ্য রিভলিউশন আপ টু কমিউনিজম। এটা প্রশ্নটা কিন্তু ভুল ছিল ওদের, 2012 সালে রাজস্থানে এসেছে, ওরা ভুল দিয়েছিল, তো আমি এখন দেখলাম, দেখে কারেক্ট করে দিয়েছি, ঠিক আছে। ওরা ভুল দিয়েছিল, ওখানে মাও জেদং লেখা ছিল এর আগে, তোমরা নিশ্চয়ই দেখেছো, তো আমি ওটাকে এখন লিওন ট্রটস্কি করে দিয়েছি। অ্যাকর্ডিং টু মাও জেদং কি বলেছে, মাও জেতুং বলেছে আফটার দ্য রিভলিউশন আপ টু কমিউনিজম হোয়াট ইজ নট আ পার্ট অফ সোশ্যাল চেঞ্জ প্রোগ্রাম। সামাজিক সামাজিক পরিবর্তন যেটাকে বলা হয়, সামাজিক পরিবর্তন অনুষ্ঠানের কোনটা পার্ট নয়, কখন পার্ট নয় না কমিউনিজমের স্টেজে পৌঁছে যাওয়ার পর। তো কমিউনিজম স্টেজে পৌঁছে যাওয়ার পর অবভিয়াসলি এটাই হবে না ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, কারণ কমিউনিজম মানে তো অলরেডি সেখানে একেবারে ইকুয়ালিটি রয়েছে, তার ডিসেন্ট্রালাইজেশন তুমি করে কি করবে, কিন্তু এগুলো হবে ডেমোক্রেটিক প্রিন্সিপাল সেখানে থাকবে, মাস লাইন সেখানে থাকবে, কম্প্রিহেন্সিভ ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলেটারিয়েট এগুলো কিন্তু থাকবে। কিন্তু এখানে তিনি এটার কথা বলেনি, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের কথা তিনি কিন্তু বলেননি। তিনি এখানে আমরা দেখতে পাবো নিউ ডেমোক্রেসির আইডিয়ার মধ্যে বিশেষ করে তিনি সেই মাস লাইনের কথা বলেছিলেন, মাস লাইন যেটা তোমরা দেখতে পাবে ওই এর আগের থিঙ্কার্সদের মধ্যে আমরা পড়ার চেষ্টা করলাম, সেটা হচ্ছে ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের কনসেপ্ট, ওটার সঙ্গে সিমিলার অনেকটা। তো মাস লাইনের কনসেপ্টটা কি, মাস লাইনের কনসেপ্টটা এখানে বলে দিয়েছি। মাস লাইনের কনসেপ্টটা হচ্ছে এটাই যে সবসময় কি করতে হবে, মাসের মধ্যে থেকে লিডার চুজ করে নিয়ে আসতে হবে, মাসের মধ্যে থেকে অর্থাৎ জনগণ, হ্যাঁ, জনগণের মধ্যে থেকে লিডার চুজ করে নিয়ে আসতে হবে। লিডাররা জনগণের কথা শুনে কাজ করবে, লিডাররা জনগণের অপিনিয়ন্স নেবে, জনগণকে মূল্য দেবে, জনগণকে মূল্য দিয়ে তারা কিন্তু সমস্ত রকম ভাবে কার্যবিধি তাদের করবে। এগুলোকে এখানে মাস লাইনের কনসেপ্টের মধ্যে ভাবা হয়, দেখা হয়। 16 নম্বর কনসেপ্ট কি বলছে, 16 নম্বর পয়েন্ট কি বলেছে প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন বলেছে থ্রি ওয়ার্ডস এর আইডিয়াটা কিরকম দেখো, এটা দিয়েছিলেন আমরা দেখতে পাবো মাও জেদং দিয়েছিলেন, এখানে প্যারেস্ট্রোইকা গর্বাচেভ দিয়েছিলেন, ঠিক আছে। বাকিগুলো একটু দেখে নিও, আমি এখন রাখছি না, কারণ পলিটিক্যাল থিওরিতে এগুলো পাবে। এখানে প্যারেস্ট্রোইকা কি বলেছে, সরি থ্রি ওয়ার্ডস কি বলেছে, থ্রি ওয়ার্ডস বলেছে এখানে তিনটে বিশ্বের কথা বলেছিলেন, কে বলেছিলেন, মাও জেদং বলেছিলেন। তিনি জাম্বিয়ান যে প্রেসিডেন্ট, জাম্বিয়ান প্রেসিডেন্ট কেনেথ কুন্দ্রা, তিনি 1774 সালে কি করেছিলেন, মাও জেদং এর সঙ্গে তার একটা কনভারসেশন হয়েছিল, সেই কনভারসেশনে মাও জেদং ওনাকে এই আইডিয়াটা কিন্তু দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমরা এরকম তিনটে ওয়ার্ল্ডে বিভক্ত হয়ে রয়েছি। ফার্স্ট ওয়ার্ল্ড আগে তিনি বলেছিলেন কোনটা, ফার্স্ট ওয়ার্ল্ড হচ্ছে এখানে সোভিয়েত ইউনিয়ন আর ইউনাইটেড স্টেটস, এটাকে তিনি ফার্স্ট ওয়ার্ল্ড বলেছিলেন। সেকেন্ড ওয়ার্ল্ড কোনটা, সেকেন্ড ওয়ার্ল্ড হচ্ছে এখানে ওই যে জাপান, কানাডা, ইউরোপ এবং আদার যে সমস্ত নর্থ গ্লোবাল নর্থের কান্ট্রিজ গুলো, তাদেরকে তিনি এখানে সেকেন্ড বলেছিলেন, সেকেন্ড ওয়ার্ল্ড। আর থার্ড ওয়ার্ল্ডের কনসেপ্টটা তিনি এখানে দিয়েছিলেন, আমরা দেখতে পাবো আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং কন্টিনেন্টাল এশিয়া, ঠিক আছে। এই সমস্ত দেশগুলোকে তিনি বলেছিলেন থার্ড ওয়ার্ল্ড। তো তিনটে এইরকম বিশ্বের ধারণা তিনি দিয়েছিলেন মেইনলি, এবং এই ধারণাগুলি আমরা দেখতে পাবো পরবর্তীকালে। তোমাদের ন্যাম আমি পড়িয়েছি, সেই সময় আমি পড়াতে গিয়ে বলেছিলাম নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডারের কথা বলেছিলাম, যেটাকে নিও বলেছিলাম আমি, নিও। তো
ওই নিউর আইডিয়ার মধ্যে আমরা দেখতে পাবো সেটা কিন্তু জায়গা পেয়েছে। পরবর্তীকালে তোমরা দেখবে অ্যালফ্রেড সবিও এটাকে দেখবে, এটাকে সেপারেট করার চেষ্টা করেছে। তোমরা জানো যে তিনি একটা ডিমার্কেশন করেছেন, লাইন টেনেছেন, নর্থ আর সাউথের একটা লাইন তিনি কিন্তু সেখানে টেনেছেন। তো এই সমস্ত আইডিয়া গুলো তোমরা এখানে দেখতে পাবে যে উঠে এসেছে। তো ওগুলোই এখানে কিন্তু বোঝানো হয়েছে, ঠিক আছে? ওগুলোই এখানে বোঝাতে চেয়েছে এই থ্রি ওয়ার্ল্ডের মধ্যে দিয়ে। অর্থাৎ থ্রি ওয়ার্ল্ড বলতে তিনটে ওয়ার্ল্ডকে বোঝানো হচ্ছে। প্রথম ওয়ার্ল্ডটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা, প্রথম ওয়ার্ল্ড। সেকেন্ড ওয়ার্ল্ড হচ্ছে জাপান, জাপান, কানাডা এবং ইউরোপের এবং নর্থ গ্লোবাল নর্থের অন্যান্য দেশগুলো, অর্থাৎ হচ্ছে ডেভেলপ কান্ট্রিজ গুলো। এই ইউরোপ আর এই সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকাকে বাদ দিয়ে বাকি যে সমস্ত দেশগুলো থাকবে তাদের কথা বলা হয়েছে, এবং এশিয়া মহাদেশ থেকে শুধুমাত্র এখানে জাপানের কথা বলা হয়েছে। আর থার্ডে কারা থাকবে? থার্ডে হচ্ছে চায়না, ইন্ডিয়া এবং আফ্রিকা, লাতিন আমেরিকার অন্যান্য এবং কন্টিনেন্টাল এশিয়ার অন্যান্য দেশগুলো, এদের কথা এখানে বোঝানো হয়েছে। ম্যাপটা দেখলে তোমরা এগুলো পরিষ্কার হয়ে যাবে। ম্যাপ দেখিয়ে তোমাদের আমি ইউনিট 7-6 পড়ানোর সময়, ইউনিট 6 কি ইউনিট 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 6 তো ফরেন পলিসি পড়ানোর সময় তোমাদের আমি এগুলো ম্যাপ দেখিয়ে দেখিয়ে পড়েছি, ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ানোর সময় পড়েছি, বলেছি। আশা করি তোমাদের এগুলো কনসেপ্ট এখনো মাথায় আছে, ভুলে আশা করি যাওনি। তারপরে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডিস্টিংক্টিভলি মাওয়িস্ট স্ট্র্যাটেজি অফ চেঞ্জ? হ্যাঁ, মাওবাদের পরিবর্তনের স্ট্র্যাটেজি কোনটা? তো কালচারাল রিভলিউশন। জানো যে কালচারাল রিভলিউশনের মধ্যে দিয়ে তিনি সমাজের মধ্যে পরিবর্তন নিয়ে আসার কথা বলেছিলেন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু তিনি 1966 এই ডাকটি দিয়েছিলেন, এটা হবে কালচারাল রিভলিউশন, যার মধ্যে দিয়ে বড় পরিবর্তন সাধন করার কথা বলেছিলেন। যে বুর্জুয়ারা যেভাবে ক্ষমতা দখল করছে সেখান থেকে তাদেরকে ছুড়ে দিয়ে সমাজতন্ত্রকে এখানে প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য সাংস্কৃতিক বিপ্লব দরকার, এবং এই তিনটে বিপ্লব হবে কি একত্রে একসঙ্গে কিন্তু তারা এখানে সংগঠিত হবে, মিলেমিশে হবে, ঠিক আছে? আলাদা আলাদা ভাবে সেখানে কিন্তু হবে না, নিজের নিজের মতো করে তারা আলাদা আলাদা ফিল্ডে করবে, সেটা কিন্তু হবে না। গতকাল এই কথাগুলো তোমাদের বলেছিলাম। 18 নম্বর কি বলেছে? 18 নম্বর বলেছে হু অ্যামং দ্য ফলোইং বিলিভস দ্যাট সুপারস্ট্রাকচার ইজ রিলেটিভলি অটোনমাস। যে উপরিতল, যেটাকে কার্ল মার্কস বলেছিলেন, উপরিতলের এই আইডিয়াটিকে তিনি তো বলেছিলেন এটা নাকি ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? বেসের উপর ডিপেন্ডেন্ট। বেসটা কি? বেসটা হচ্ছে ইকোনমি। তো রাজনীতি, রাজনীতি, সংস্কৃতি, তারপরে হচ্ছে নৈতিকতা, হ্যাঁ, ধর্ম, এগুলোকে সব তিনি বলেছিলেন সুপার স্ট্রাকচার, কার্ল মার্কস বলেছিলেন। এবং বলেছিলেন এরা নির্ভরশীল, কার উপর নির্ভরশীল? অর্থনীতির উপর। তো অর্থনীতি যেদিকে যাবে এরাও নাকি সেদিকে যায়। তো দেখো, এটা 2023 সালের নেটেই জানতে চেয়েছে। তো এখানে আমরা দেখতে পাবো এই আইডিয়াটা দিয়েছিলেন কি না এরা, এর বিপরীতে যে আইডিয়াটা এখানে দিয়েছিলেন, এই যে প্রশ্নটি যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কি যে না, সুপার স্ট্রাকচার কিন্তু নিজের থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট অটোনমি তারা আছে, সে নিজের দ্বারাও কিন্তু নিজেকে, সে নিজের মধ্য দিয়েও কিন্তু পরিবর্তন করতে পারে। সবসময় অর্থনীতির পরিবর্তন ঘটলেই তবে যে রাজনীতির মধ্যে পরিবর্তন ঘটবে তা কিন্তু নয়। রাজনীতির মধ্যে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু পরিবর্তন ঘটতে পারে, অর্থনীতির উপর নির্ভরশীল না হলেও এটা কিন্তু হতে পারে, তাই তো? এই কথাটা আমরা দেখতে পাবো কার? এই কথাটা আমরা দেখতে পাবো যে তিনজন থিঙ্কার্স এর কথা বলা হয়েছে, বি, সি এবং ডি। বি, সি, ডি তে আমি এই প্রশ্নটি আগেও গ্রামসি করতে গিয়ে আমরা পেয়েছি। তো বি, সি, ডি থেকে আছে গ্রামসি আছে, কুলঞ্জা আছে, আর হচ্ছে মাও জেদং আছে, ঠিক আছে? এই তিনজন হবে সঠিক উত্তর, বি, সি এবং ডি। চলে আসো 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন কি বলেছে? পলিটিক্স ইজ ওয়ার উইথাউট ব্লাডশেড এন্ড ওয়ার ইজ পলিটিক্স উইথাউট ব্লাডশেড। এই ধরনের একটা বাস্তববাদী কথা বলেছেন মাও জেদং, যিনি বিশ্বাস করেন, এবং আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি যে পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন বোধহয় এই জিনিসগুলো থাকবে, যে রাজনীতিতে সবসময় রক্তক্ষয়ী সংগ্রাম তো হবেই, রক্ত তো ঝরবেই। তো রাজনীতিতে তুমি যাবে, রক্ত ঝরবে না সেখানে, এটা কিন্তু হতে পারে না। মানে আমার এখনো পর্যন্ত যেটা ধারণা যে হবে। তো স্বাভাবিকভাবেই তুমি এখন হয়তো সেটা আইডিয়ালিস্টিক জায়গা থেকে মেনে নাও নিতে পারো, কিন্তু রাজনীতিতে এটাই কিন্তু হচ্ছে, রক্ত ঝরছে, মানুষ মারা যাচ্ছে। আমরা যতই গণতান্ত্রিক সরকার তৈরি করছি, যতই রিফর্মস নিয়ে আসছি, যতই নতুন নতুন এখানে আইডিয়া আদর্শ নিয়ে আসছি না কেন, এটা একেবারে চিরন্তন সত্য যে মানুষের কিন্তু রক্ত সেখানে ঝরছে। তো রাজনীতি মানে সেখানে মানুষের রক্ত ঝরবে, এটা এক প্রকার চিরন্তন সত্য হয়ে গেছে। তো এই আইডিয়াটি অনেকদিন আগে বুঝতেই পারছো যে মাও জেদং দিয়েছেন। 20 নম্বর প্রশ্ন চলে আসো। 20 নম্বর প্রশ্ন কি বলেছেন? হুইচ অ্যামং দ্য ফলোইং আইডিয়াস আর পার্ট অফ দ্য কালচারাল রিভলিউশন? কালচারাল রিভলিউশনের কোনটা পার্ট? এ নাম্বার অপশনটা এখানে ঠিক হয়েছে, এ, বি, সি দেখে নাও কেন হয়েছে। চিলড্রেন আর দ্য মাস্টার অফ নিউ সোসাইটি, এই কথাটি তিনি বলবেন যে নতুন সমাজ, তার মানে নতুন সমাজের নতুন প্রাণ। তো নতুন প্রাণ কারা? বাচ্চারা। তো বাচ্চারা সেখানে নতুন সমাজের কিন্তু একটা মানে ভবিষ্যৎ বলতে পারো। তো বাচ্চারাই ভবিষ্যৎ, যেহেতু নতুন সমাজের নতুন তারা প্রাণ, তো স্বাভাবিকভাবে এটার উপর তিনি তো জোর দিয়েছিলেন। এবং তোমরা দেখলে কালচারাল রেভলিউশনের সময় তিনি কিন্তু ছাত্রদেরই ইনভলভ করলেন, তিনি কিন্তু বয়স্কদের ডাক দিলেন না, তো ছাত্রদের ডাক দিলেন। এবং তোমরা দেখবে এই আইডিয়াটাই ঠিক দেখবে 74 সালে এসে, 1974 এসে এসে দেখবে ছাত্রদের নিয়ে আবার জয়প্রকাশ নারায়ণ আন্দোলন করেছে।
তো প্রত্যেকেই বোঝে যে ছাত্রদের একটা বড় কিন্তু শক্তি আছে, সেই শক্তিটাকে বারে বারে তারা কাজে লাগাতে চায়। এটা কিন্তু আমরা এখানে পরিষ্কার দেখতে পাবো। যাই হোক, এই কথাটি তিনি বলেছিলেন। দ্বিতীয় হচ্ছে কি, অনলি দ্য পুয়ার পিজেন্টস ক্যান অ্যান্ড মাস্ট বি দ্য বেসিস অফ or be the basic force to be relied upon the land reforms। যে যখন ভূমি সংস্কার করা হবে তখন কি করা হবে না, শুধুমাত্র গরিব যে সমস্ত কৃষকরা আছে তাদের উপর তাদের বিষয়টিকে মাথায় রেখেই বা তাদের দারিদ্রতাকে মাথায় রেখেই কিন্তু ভূমি সংস্কার করা হবে। এটাও তিনি বলেছিলেন এবং করেও ছিলেন। তিনি ভূমি সংস্কারের পক্ষে কিন্তু ছিলেন এবং ভূমি সংস্কার করেও ছিলেন বটে। তিনি বলেছিলেন যে জমিদার যারা আছে তাদের জমিগুলো কেড়ে নিতে হবে, কারণ এই জমিদাররা তাদের জমি পেয়েছে কিন্তু এই সাম্রাজ্যবাদী শক্তিদের কাছ থেকে। তো স্বাভাবিকভাবে ওরাই তাদেরকে এটা পাইয়ে দিয়েছে এবং তারা আজকে কি করেছে, ক্ষমতা দখল করে বসে আছে সাধারণ মানুষের থেকে, কি সাধারণ মানুষদের তাদের স্বাধীনতা থেকে, তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। তো সেই কারণে কি করতে হবে, ওদের জমিগুলো কেড়ে নিতে হবে এবং সেগুলো জনগণের মধ্যে কিন্তু বন্টন করে দিতে হবে। এবং তারা যে সমস্ত কর দেয়, খাজনা দেয়, ট্যাক্স দেয়, এই সমস্ত গুলোও কিন্তু বন্ধ করতে হবে। এই কথাগুলো তিনি বলেছিলেন, এটাই ছিল তার ল্যান্ড রিফর্মের আইডিয়া। তো এগুলো তিনি কিন্তু করেছিলেন এবং শুধু সেখানে নয়, পশ্চিমবঙ্গেও এগুলো তোমরা শুনেছো যে বামপন্থীরা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তারা এই জিনিসটা করেছিল, ল্যান্ড ল্যান্ড রিফর্ম পলিসি নিয়ে এসেছিল। এবং তিনি শুধু এরা নয়, ইন্দিরা গান্ধীও দেখবে ল্যান্ড রিফর্ম পলিসি নিয়ে এসেছিল। এবং যেহেতু নিয়ে এসেছিল বামপন্থী সরকার, দেখবে সেই সময় বামপন্থী দলগুলো ইন্দিরা গান্ধীকে, যখন ইন্দিরা গান্ধী যখন দেখবে কংগ্রেস থেকে বেরিয়ে আসছে, নিজের পার্টি গঠন করছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আই আই ফর ইন্দিরা। তো ইন্দিরা গান্ধী নিজস্ব দল যখন তিনি তৈরি করছেন তখন আমরা দেখতে পাবো কি, যে সেই পার্টিকে তখন দেখবে তোমরা বামপন্থীরা সমর্থন করেছিল। করার এটাই কারণ ছিল, তার কারণে এরা ভূমি সংস্কারের পক্ষে, ইন্দিরা গান্ধী ভূমি সংস্কারের পক্ষে দাঁড়িয়েছিল। ইন্দিরা গান্ধী সেই সময় দেখবে যারা রাজা বাদশারা বেতন পেত, যারা রাজা বাদশারা নয় হয়তো স্বাধীন ভারতে, তারা কিন্তু উপাধিটা হয়তো তাদের নেই, কিন্তু তাদের ক্ষমতাগুলো, অর্থনৈতিক ক্ষমতাটা একই রকম ছিল। কেন? কারণ সরকার থেকে, সরকারের কোষাগার থেকে তাদের কাছে কিন্তু অনেক টাকা যেত। তো এগুলো দেখবে, এগুলি সমস্ত ব্যবস্থাগুলোকে ইন্দিরা গান্ধী উপরে ফেলে দিয়েছিলেন। 1971-এ তিনি কিন্তু ওই প্রিভি পার্স অ্যাবলিশন অ্যাক্ট নিয়ে এসেছিলেন। নেটে এবার এটা জানতে চেয়েছিল। তো প্রিভি পার্স অ্যাবলিশন অ্যাক্টের মধ্যে দিয়ে তিনি কি করেছিলেন না, ওই জমিদারদের ক্ষমতা কিন্তু কেড়ে নিয়েছিলেন। ওই সরি, রাজা বাদশাদের ক্ষমতা কেড়ে নিয়েছিলেন, অর্থাৎ তারা যে বেতন পেয়েছিলেন সেই বেতনগুলো বন্ধ করে দিয়েছিলেন। যে সমস্ত তারা সেখানে পার্কস পাচ্ছিলেন, পার্কস মানে হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা, তো সেই পার্কস গুলোকে বন্ধ করে দিয়েছিলেন এগুলো। এবং শুধু তাই নয়, জমি জায়গাগুলো যেগুলো কেড়ে নিয়েছিলেন সেগুলো জমি জায়গাগুলো কেড়ে নিয়ে এখানে গরিব কৃষকদের মধ্যে দান করে দিয়েছিলেন, বন্টন করে দিয়েছিলেন। তো পশ্চিমবঙ্গেও এইগুলো কিন্তু বামপন্থীরা ক্ষমতায় আসার পরে 1977 সালে দেখবে ক্ষমতায় আসার পরে তারা কিন্তু এগুলো করেছিল। যাই হোক, বামপন্থীদের এই কারণে দেখবে এগুলো কিন্তু একটা আইডিয়া থাকে, মানে একটা কিন্তু রিফর্মের পলিসির মধ্যে এগুলো কিন্তু বড় একটা জায়গা করে নিয়েছে, কারণ তারা সোশ্যালিজমকে ভ্যালুস দেয়। সম্পদ একজনের মানুষের বা কিছু জনের মানুষের হাতে থাকে সেটাতে তারা বিশ্বাসী নয়, সম্পদ সকলের কাছে সমানভাবে বন্টন হবে সেই ধরনের আইডিয়াতে তারা বিশ্বাসী। এগুলো তারা এখানে করেছিলেন। যাই হোক, এ বি পেলাম। 3 নাম্বার কেন বলছে, আন্ডার ফিউডাল ডমিনেশনস ম্যারেজ ইজ বারবারিক অ্যান্ড ইনহিউম্যান ইনস্টিটিউশনস। হ্যাঁ, যে সামন্ততান্ত্রিক ব্যবস্থাতে আমরা কি দেখেছি, মনে করে দেখো সেখানে যে বিবাহ প্রতিষ্ঠান কি হতো, যে একজন কম বয়সী একটা মেয়েকে দেখবে যে তার মেনস্ট্রুয়েশন শুরু হয়নি এখনো ঠিকঠাক, হুম, তো তাকে কি করতো, একটা বুড়োর সাথে বিয়ে দিয়ে দিত। জমিদার একটা কোনো বড় বাড়ির কোনো একটা বুড়োর সাথে বিয়ে দিয়ে দিল। বুড়ো তো দুদিন পর পটল তুলতে গেল, আর সেই পটল তুলতে যাওয়া বুড়োর সঙ্গে কি হলো, ওনাকে বাচ্চা মেয়েটিকেও ওখানে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো। এগুলো আমাদের ইন্ডিয়ান কালচার ছিল, তোমরা জানো একটা সময়, এখন এগুলো উঠে গেছে। তো দেখবে এই ধরনের ফিউডাল সোসাইটিতে এই জমিদার তান্ত্রিক যে ব্যবস্থা যেখানে ছিল, সামন্ততান্ত্রিক ব্যবস্থা, সেখানে কিন্তু ম্যারেজ গুলো কিন্তু অনেকটা বারবেরিক ছিল। ঠিক আছে, বারবেরিক ছিল, এগুলো হিংসা প্রবণ ছিল, এগুলোকে কিন্তু ইনহিউম্যান ছিল, অমানবিক ছিল। এই কারণে এগুলোর বিরোধিতাও তিনি করেছিলেন। 2 নাম্বার কি বলেছে, 2 নাম্বার বলেছে দ্য উইমেন আর রিজার্ভ ফর হোম মেকিং। না, তিনি মহিলাদের ইকুয়ালিটির পক্ষে দাঁড়িয়েছিলেন। মহিলাদের তিনি ইকুয়ালিটির পক্ষে দাঁড়িয়েছিলেন, মহিলাদেরকে শুধুমাত্র হোম মেকিং এর কাজে রাখেননি। হোম মেকিং মানে হচ্ছে বাড়ির কাজ। ঠিক আছে, হাউস ওয়াইফ যেটাকে আমরা বলে থাকি, জেনারেল একটা কনসেপ্ট। ঠিক আছে, হাউস ওয়াইফ যেটাকে বলে থাকি। তো শুধুমাত্র মেয়েরা বাড়ির কাজই করবে, বাইরের কাজ করতে পারবে না, এটা এটা কিন্তু ঠিক নয়। তো তিনি স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে মহিলাদের স্বাধীনতার পক্ষেই কিন্তু দাঁড়িয়েছিলেন। এটা আমরা এখানে পাবো, ইকুয়ালিটির পক্ষে দাঁড়িয়েছিলেন। কাজে এটা ভুল, উপরে 3টে ঠিক। চলে আসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, 21 নাম্বার কোয়েশ্চেন। এখানে দেখে নাও, মাও স্টার্টেড হিজ হিস্টোরিক লং মার্চ, Mao participated in the first Congress of CPC. Mao became a library assistant in Peking University. হ্যাঁ, দাঁড়াও এক সেকেন্ড আসছি।
হ্যাঁ, তো তারপরে আমরা এখানে চলে আসি পরের প্রশ্ন। এখানে কি বলেছে, তো দেখো এখানে মাও মিট লিউ লিউ শাওচি, তো এটা সবার প্রথমে হবে, ঠিক আছে। এ হবে 4, তোমরা দেখে নাও। এখানে বি বলেছে, সঠিক উত্তর দেখে নাও। বি বলেছে সঠিক উত্তর, তো বি যদি সঠিক উত্তর হয় তাহলে এখানে দেখে নাও যে বি সঠিক উত্তর হলে এ হবে 4। যে দেখো এ হবে 4। 1917 সালে তিনি কি করেছিলেন, লিউ শাওচির সঙ্গে এখানে তিনি সাক্ষাৎ করেছিলেন। তারপরে আমরা দেখতে পাবো কি যে তিনি এখানে সেকেন্ড যেটা বলেছিলেন, তোমাদের আমি পড়াতে গিয়েও বলেছিলাম, তিনি এখানে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হিসেবে কিন্তু উঠে এসেছিলেন। অর্থাৎ তিনি যখন ওই বেজিং এ যখন চলে আসলেন, হুনান থেকে যখন তিনি বেজিং এ আসছেন, তখন তিনি এক ওই বরিষ্ঠ এক সেখানে লাইব্রেরিয়ানের কিন্তু সহায়তায় আমরা দেখতে পাবো যে তিনি কিন্তু লাইব্রেরিয়ানের পদে তিনি কিন্তু এসেছিলেন। তো এটা আমরা দেখতে পাবো কি না, এটা আমরা দেখতে পাবো 1918 সালে হয়েছিল। বি হয়ে যাবে 3। তো বি হয়ে গেল 3, 1918 সাল। 2021 সালের কথা বলেছে এখানে কি, 2021 সাল বলেছে, সি হয়ে যাবে। দেখো এখানে বলেছে 2। তো সি যদি 2 হয় তাহলে কি বলেছে, দেখো মাও পার্টিসিপেটেড ইন দ্য ফার্স্ট কংগ্রেস অফ দ্য সিপিসি। 21 মনে করে দেখো, ফার্স্ট সিপিসি মানে হচ্ছে কমিউনিস্ট চাইনিজ কমিউনিস্ট পার্টি, যেটাকে বলা হচ্ছে চাইনিজ কমিউনিস্ট পার্টির যে কংগ্রেস, সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন। তোমাদের বলেছিলাম যে 21 থেকে 26 তার একটা গুরুত্বপূর্ণ টাইম পিরিয়ড ছিল, যেখানে তিনি কি করেছিলেন না, কিন্তু সেখানে অ্যাক্টিভিটিস গুলো রাখতে শুরু করেছিলেন তখন বামপন্থীদের অর্গানাইজেশন গুলিতে। ধীরে ধীরে 26 থেকে আমরা দেখতে পাবো 35 পর্যন্ত আরো একটা গুরুত্বপূর্ণ টাইম পিরিয়ড ছিল, যেখানে তিনি কি করেছিলেন না, সেখানে তিনি কিন্তু ওই আর কি এক প্রকার বলতে পারো যে মানে চায়নার হচ্ছে যে সামাজিক যে ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সেগুলোকে তিনি কিন্তু বোঝার চেষ্টা করলেন। আর 35-এর পর থেকে আমরা দেখতে পাবো তিনি কিন্তু লিডার হিসেবে উঠে আসলেন, তাই না। 35-এর পর আমরা 35 সালে আর কি তিনি লিডার হিসেবে উঠে আসলেন। মানুষ 20,000 সেখানকার মানুষ তাকে কিন্তু কি করলেন না, লিডার হিসেবে মেনে নিলেন। তো এই সিকোয়েন্সটা একটু মনে রাখবে, পরীক্ষায় এগুলো দেখতেই পাচ্ছ, যেহেতু সিকোয়েন্সে জানতে চাইছে কাজে এগুলো তোমাদের আসবে পরীক্ষায়। 34 এখানে কি দেখতে পাচ্ছি, 34 এখানে দেখতে পাচ্ছি মাও স্টার্টেড হিস্টোরিক লং মার্চ, এই দীর্ঘ পদযাত্রা তিনি এখানে শুরু করলেন। এবং এখানেই দেখবে 34 সালের পরেই দেখবে 35 সালে তিনি লিডার হিসেবে উঠে আসছেন। তো লং মার্চ এখানে এটা আসবে। আর একটা বিষয় এখানে জানতে চাই, সেটা হচ্ছে যেটাকে বলা হয় লিপ ফরওয়ার্ড, যেটাকে বলা হয় লং লিপ ফরওয়ার্ড, যেটাকে যেখানে তোমরা দেখবে, হ্যাঁ সরি গ্রেট লিপ ফরওয়ার্ড। গ্রেট লিপ ফরওয়ার্ডের যে প্রসঙ্গটা তোমরা দেখলে সেটা যে সেটা তিনি 52 থেকে কত সাল পর্যন্ত এখানে তোমাদেরকে দেখালাম, 52 থেকে সেটা 62 সাল, 58 থেকে 62, সরি 58 থেকে 62 সাল পর্যন্ত তোমরা দেখবে সেটা কিন্তু হয়েছে। তারপরে তোমরা দেখবে কালচারাল রেভলিউশনে তিনি ডাক দিয়েছেন। কত সালে ডাক দিলেন, কালচারাল রেভলিউশন ডাক দিলেন তিনি 62 সালে। তো এই সিকোয়েন্সটা মনে রাখবে, এই সিকোয়েন্সটা মনে রাখলে তোমাদের কিন্তু কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন চলে আসো। পরের প্রশ্ন কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং কনসেপ্ট ইন অর্ডার ইন হুইচ দে অ্যাপিয়ার, ইউজ দ্য কোর্স গিভেন বিলো। এখানে বলেছে সাজাতে বলেছে, ঠিক আছে। অ্যারেঞ্জ দ্য ফলোইং কনসেপ্ট ইন অর্ডার, ইন অর্ডারে সাজাতে বলেছে সিকোয়েন্সে। ডিএসপিবি বলেছে, ডিএসপিবি কি বলেছে দেখো, ডিটা কেন, ডিউ প্রসেস অফ ল। এ বলেছে কি, ডেমোক্রেটিক সেন্ট্রালিজম। তারপরে বলেছে হচ্ছে সি, সি হচ্ছে এখানে নিউ ডেমোক্রেসি, আর বি হচ্ছে ফিডব্যাক প্রসেস। এবার দেখে নাও, ডিউ প্রসেস অফ ল এর আইডিয়াটা দেখবে অনেক আগে, দেখবে এটা তৈরি হয়েছিল আমেরিকাতে, এটা অনেক আগেই তৈরি হয়েছে ডিউ প্রসেস, সরি আমেরিকাতে বলছি, এই ডিউ প্রসেস, হ্যাঁ আমেরিকাতে, হ্যাঁ সরি আমেরিকাতে অনেক আগে এই আইডিয়াটা তৈরি হয়েছিল। ডিউ প্রসেস অফ ল অর্থাৎ আইন মেনে সমস্ত কিছু করতে হবে, ঠিক আছে, আইন মেনে সমস্ত কিছু করতে হবে, ডিউ প্রসেস অফ ল। তারপরে বলেছে কি, এ নাম্বার ডেমোক্রেটিক সেন্ট্রালিজম। ডেমোক্রেটিক সেন্ট্রালিজম তোমরা জানো যে আইডিয়াটা তৈরি হয়েছে, এটা হচ্ছে কিন্তু লেনিনের সেই সময় যে লেনিনের যে পার্টি সিস্টেম যেটা ছিল, সেই পার্টি সিস্টেমে আমরা দেখতে পাবো ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের আইডিয়াটা উঠেছিল। এই আইডিয়াকে কেন্দ্র করে আমরা একটা কন্ট্রোভার্সি দেখতে পাবো। কোন কন্ট্রোভার্সি, এই আইডিয়াকে কেন্দ্র করে আমরা দেখতে পাবো লেনিন রোজা লুক্সেমবার্গের মধ্যে একটা কন্ট্রোভার্সি উঠে এসেছিল, ডিবেট যেটাকে বলা হয় লেনিন রোজা লুক্সেমবার্গ ডিবেট। এটা আমি থিওরি পড়াতে গিয়ে এটা তোমাদের বলবো। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি নিউ ডেমোক্রেসির আইডিয়া। নিউ ডেমোক্রেসির আইডিয়াটা কে নিয়ে আসছেন, মাও জেদং নিয়ে আসছেন। এবং অনেক শেষে এসে, অনেক পরে এসে ফিডব্যাক সিস্টেমটা ডেভেলপ করেছে কে, ফিডব্যাক সিস্টেম ডেভেলপ করেছে। কম্পারেটিভ পলিটিক্স পড়তে গেলে আমরা পাবো, ঠিক আছে, ডেভিড ইস্টার্ন পড়তে গেলে তোমরা পাবে, গ্যাব্রিয়েল অ্যালমন্ড পড়তে গেলেও তোমরা পাবে। তো ডেভিড ইস্টার্ন দেখবে ফিডব্যাক লুপ সিস্টেমের কথা বলেছেন, ফিডব্যাক লুপ সিস্টেম। তো এইগুলো তোমরা পাবে সিকোয়েন্সের। এইগুলো একটু একটু কঠিন হয়ে গেছে প্রশ্নটা, কিন্তু দিয়েছিল, এটা কিছু করার নেই, দিয়েছে। বাকি তার মানে বুঝতেই পারছো যে সব কটা পেপার পড়লে তবে তোমরা এই প্রশ্নটা সলভ করতে পারবে। 23 নম্বর প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন বলেছে মাও জেদং, লেনিন, মার্কস এবং স্ট্যালিন। মাও জেদং, লেনিন, মার্কস, স্ট্যালিন। মাও জেদং কি বলেছে, মাও জেদং এখানে আমরা দেখতে পাবো
যে কালচারাল রিভলিউশন এক্ষুনি বলে দিলাম, আর বলার কিছু নেই এখানে ডিটেলসে। আর এই প্রশ্নটি আগেও চর্চা হয়েছে, মাও জেদাঙ্গা এটা কালমার্ক্স পড়তে গিয়েও চর্চা হয়েছে, কাজে আর বিস্তারিত আলোচনায় আসছি না। 24 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিলেটিং টু মাও থিওরি অফ কন্ট্রাডিকশনস আর ট্রু। তাহলে এবিসি এখানে ঠিক বলেছে, কেন ঠিক বলেছে দেখে নাও কি বলছে। কন্ট্রাডিকশনস আর ইউনিভার্সাল ইন অল টাইমস অ্যান্ড ইন অল সোসাইটিস। কন্ট্রাডিকশনস আর ইউনিভার্সাল, কন্ট্রাডিকশনস আর ইউনিভার্সাল ইন অল টাইমস, কন্ট্রাডিকশনস আর ইউনিভার্সাল ইন অল টাইমস অ্যান্ড ইন অল সোসাইটিস। যে হ্যাঁ, যে দ্বন্দ্বগুলো কি সার্বিক সার্বজনীন, তিনি বলেছেন দ্বন্দ্ব থাকবে, দ্বন্দ্ব অনিবার্য। এবার সেটা হয়তো কি হবে না, সেটা হয়তো কি বলবো যে কন্ট্রাডিকশনস গুলো হয়তো মানে কি বলবো যে বৈরিপূর্ণ হতে পারে, আবার অবৈরিপূর্ণও হতে পারে। বৈরিপূর্ণ কখন হবে, যখন বিরুদ্ধ কোনো শক্তি থাকবে। কিন্তু অবৈরিপূর্ণ হবে কখন, এটা যখন ওই যে সোশ্যালিজমের ভেতরে আর কি তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন। যে সোশ্যালিজমের ভেতরে মানে কি একটাই তো গ্রুপ, আর তো কেউ নেই, তো তাদের নিজেদের মধ্যে তখন দ্বন্দ্ব আর কিন্তু বৈরিপূর্ণ হবে না, অবৈরিপূর্ণ হবে। তো এই কথাটি তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তো যাই হোক, বৈরিপূর্ণ হোক অবৈরিপূর্ণ হোক, দ্বন্দ্ব কিন্তু একটা ইউনিভার্সাল ক্যারেক্টার তার আছে। এটা আমরা দেখতে পাবো অনেক আগে, এটা আমরা দেখতে পাচ্ছি যে হেগেল এটাকে স্ট্যাবলিশ করে গেছেন, তাই না? যে বস্তুর মধ্যে প্রতিনিয়ত দ্বন্দ্ব চলছে এবং সেখান থেকে একটা অবস্থার পরিবর্তন ঘটে নতুনত্ব তৈরি হচ্ছে। এই ঠিক একই আইডিয়াটিকে কালমার্ক্সকেও আমরা ব্যবহার করতে দেখলাম। ইনিও কিন্তু সেই আইডিয়াটিকে ব্যবহার করেছিলেন। তারপরে কি বলেছে, অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশনস, এই যে বললাম বৈরিপূর্ণ সম্পর্ক যেটা exist among the hostile classes in terms of ownership of productive forces. Antagonistic contradiction exists among the hostile classes in terms of ownership of productive process. এক্ষুনি বললাম তোমাদের যে উৎপাদনের মালিকানা যাদের আছে তাদের বিরুদ্ধে কি হবে না, একটা শত্রুতাপূর্ণ সম্পর্কের দিক থেকে এখানে বৈরিপূর্ণ একটা কিন্তু দ্বন্দ্ব তৈরি হবে। কারণ কাদের মধ্যে এই দ্বন্দ্বটা হবে, এখানে যারা উৎপাদনের উপকরণের মালিক আর যারা হচ্ছে উৎপাদন করছে, তাই না? তো এদের মধ্যে হবে, অর্থাৎ শ্রমিক শ্রেণীর সঙ্গে মালিক শ্রেণীর। আর কৃষিভিত্তিক সমাজে কিরকম হবে না, যারা হচ্ছে ওই সামন্ত প্রভু আছে এবং সাম্রাজ্যবাদী শক্তি আছে তাদের বিরুদ্ধে কারা করবে না, এখানে কৃষকরা করবে। তো এই কথাগুলো তিনি এখানে কিন্তু বলেছিলেন। 3 নম্বরে কি দেখতে পাচ্ছি, 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে কেন ঠিক হয়েছে, নন অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশনস কুড এক্সিস্ট অ্যামং পিপল হুইচ কুড বি রিজলভড উইথাউট রিসর্টিং টু ভায়োলেন্স। এটা এক্ষুনি তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে নন অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশনস মানে অবৈরিপূর্ণ দ্বন্দ্ব। কথার অর্থ হচ্ছে যে সমাজতান্ত্রিক সমাজে এই দ্বন্দ্বগুলো হবে, এই পলিটিক্যাল পার্টির মধ্যে এই দ্বন্দ্বগুলো হবে। যে এখানে পলিটিক্যাল পার্টিকে ছুড়ে ফেলে দেওয়ার জন্য নয়, কারণ তার মধ্যে একটা শান্তিপূর্ণ পদ্ধতিতে সংশোধন নিয়ে আসার জন্য, রিফর্মস নিয়ে আসার জন্য এটা হবে, তাই না? এই কথাগুলো তিনি বলেছিলেন এখানে, এগুলোই আমরা কিন্তু এখানে পাবো। Contradictions have no place in a socialist system. Contradictions have no place in a socialist system. এটা তো তিনি বলেননি, মানে তাহলে এটা তো যদি তিনি বলতেন তাহলে এই আইডিয়াটা তার বাতিল হয়ে যেত, তাই না? তো এ এবং ডি দেখো কন্ট্রাডিক্টরি, তাই না? তো এ এবং ডি যে কোনো একটা ঠিক হবে। তো যেহেতু ওটা ঠিক হয়ে গেছে তাহলে এটা তো ঠিক হওয়ার কোনো অবকাশই নেই, তাই না? কারণ কন্ট্রাডিকশনস ইউনিভার্সাল আগেই বলে দিয়েছে। তো কন্ট্রাডিকশনস হবে না, এটা আবার কি করে হতে পারে তাহলে, তাই না? তো এটা হবে, এটা ভুল। দ্বন্দ্ব থাকবে, দ্বন্দ্ব হচ্ছে নিয়ম, জগতের নিয়ম হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব থাকবে, নতুনের জন্ম হবে, দ্বন্দ্ব হবে আবার নতুনের জন্ম হবে। এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম জগতের, প্রকৃতির স্বাভাবিকভাবে সেটা ইউনিভার্সাল। সব পৃথিবীর যে কোনো দেশেই তুমি যাও না কেন এই দ্বন্দ্বটা অনিবার্য, এটা হচ্ছে। 25 নম্বরে চলে আসো, কি বলছে 25 নম্বর বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য ওয়েল নোন সেইং অফ মাও। তো মাও জেদাং কোনটা বলেননি। মাও জেদাং বলছে পলিটিক্স ইজ ওয়ার উইথাউট ব্লাডশেড। পলিটিক্স ইজ ওয়ার উইথাউট, এটা তো ভুল না, এটা তো তিনি বলেছিলেন, এটা তিনি বলেছিলেন কিছুক্ষণ আগেই পেলাম আমরা। পলিটিক্স ইজ ওয়ার, পলিটিক্স ইজ ওয়ার, এটা তো তিনি বলেছিলেন। তো এটা তো আমরা পেয়েছি, এটা তিনি দ্য পার্টি কমেন্টস দ্য গান অ্যান্ড দ্য গান মাস্ট নেভার বি অ্যালাউড, না এটা তো আমরা দেখতে পাবো যে এটা হবে না। তো উইপেন আর দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইন ওয়ার বাট নট দ্য ডিসিসিভ ওয়ান, এটাও তিনি বলেছিলেন যে যুদ্ধ করতে গেলে কি লাগবে না, এখানে কিন্তু যুদ্ধ করতে গেলে এখানে উইপন্স লাগবে, অস্ত্র লাগবে, তাই না? যুদ্ধ করতে গেলে এক প্রকার অস্ত্র লাগবে, একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু সেটাই একমাত্র নয়। কেন একমাত্র নয়? ঠিক আছে, একমাত্র নয়, তার অন্যতম কারণ হচ্ছে যে যুদ্ধ কিন্তু অস্ত্র ছাড়াও অন্যরকম ভাবেও হতে পারে, তাই তো? বা নিজেদের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে এক প্রকার, সেই যুদ্ধগুলো দেখা গেল সেখানে হয়তো সে ভায়োলেন্স প্রয়োগ করে হচ্ছে না, তখন বন্দুকের কোনো প্রয়োজন নেই, তাই না? তো এই কারণে এটা তো তিনি বলেছিলেন। পলিটিক্স ইজ ওয়ার উইথাউট ব্লাডশেড, উইথাউট ব্লাডশেড তিনি বলেননি, তিনি বলেছিলেন পলিটিক্স হচ্ছে কি ব্লাডশেডের একটা বিষয়, তাই? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, পলিটিক্স ইজ ওয়ার উইথাউট ব্লাডশেড, পলিটিক্স ইজ ওয়ার উইথাউট ব্লাডশেড তো হবে না। তিনি বলেছিলেন রাজনীতি যেখানে হবে সেখানে দ্বন্দ্ব থাকবে। কি ঠিক? না না, এখানে একটা দাঁড়াবো না, কনফিউশন আছে জায়গা, ঘুরিয়ে দিচ্ছে। কোথায় কত কত নম্বরে হ্যাঁ বলতে স্যার, পারবে? বলে করুন। কত নম্বর প্রশ্ন ছিল? কত নম্বর প্রশ্ন মনে করো? স্যার, পলিটিক্স উইথ ব্লাডশিট হবে, এখানে উইদাউট বলেছে। পলিটিক্স ইজ উইথ ব্লাড। রাজনীতিতে দ্বন্দ্ব ছাড়া রাজনীতি হবে না, রক্ত ছাড়া। তোমাদের কিছুক্ষণ আগে তো বললাম, ওটাই ভুল আছে, ওটা ঠিক আছে, ওটাই ভুল আছে, ওটাই ঠিক আছে। পরেরগুলো দেখো কি বলছে, দ্য পার্টি কমেন্টস দ্য গান এন্ড দ্য গান মাস্ট নেভার বি অ্যালাউড টু কমেন্ট দ্য পার্টি। এটাও আমি তোমাদের গতকাল পড়াতে গিয়ে বলেছিলাম যে পার্টি কি করবে না, বন্দুক ব্যবহার করবে, কিন্তু বন্দুক যেন পার্টিকে না ব্যবহার করে। কারণ বন্দুক যদি পার্টিকে ব্যবহার করতে শুরু করে তাহলে পার্টির আর কোনো গুরুত্ব থাকবে না, তাই না? উদ্দেশ্য ব্যাহত হবে। গতকাল উদাহরণ দিয়েছিলাম, সন্দেশখালী বলছিলাম যে যারা হচ্ছে বন্দুক মানে তো আর বন্দুক নিজের থেকে চলে না, বন্দুকটাকে কেউ চালায়, তো সেই মানুষগুলোর কথা বলতে পারো। তাহলে যে মানুষগুলো বন্দুক চালিয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত, ক্ষমতায় তাদেরকে বসিয়েছে, সেই মানুষগুলো যেন আবার পরবর্তীকালে যেন আবার তারা কন্ট্রোলটা একই রকম ভাবে রেখে না দেয়, অর্থাৎ তাদের কাছ থেকে কন্ট্রোলটা নিয়ে নিতে হবে। মাওজেদাং আসলে কি করেছিলেন, তিনি আসলে সমাজের সর্বস্তরের মানুষকে যেহেতু এই আন্দোলনে সামিল করেছিলেন, সেই কারণে ওই বলতে পারো সেই সময় লুচ্চা গুন্ডা যা যেখানে পেয়েছে সবাই তখন সবাইকে তিনি কিন্তু মোটিভেট করিয়ে আন্দোলনে অংশগ্রহণ করিয়েছে। তা আন্দোলনে অংশগ্রহণ করার পর তিনি কি করেছিলেন, ধরে ধরে এদেরকে বেছে বেছে আগে মেরেছিলেন পরবর্তীকালে ফিরে এসে ক্ষমতায়। কেন? তার কারণ এরা যদি ওই তারপরেও যদি ক্ষমতাশালী হয়ে থেকে যায়, এদের হাতে যদি বন্দুক থেকে যায়, এরা কিন্তু ওই বন্দুকটাকে ব্যবহার তো কখনো না কখনো করতে চাইবে। তো স্বাভাবিকভাবে সেটা কিন্তু তাদের জন্য সিস্টেমের জন্য একটা কিন্তু খারাপ ব্যাপার, খারাপ বিষয় হিসেবে উঠে আসবে। সেই কারণে তিনি কি করেছিলেন, সবাইকে দিয়ে আন্দোলন করালেন ঠিকই, কিন্তু ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তিনি এদেরকে কিন্তু মেরে দিয়েছিলেন। ঠিক আছে, এদের কাছ থেকে বন্দুক এক প্রকার বলতে পারো কেড়ে নিয়েছিলেন, অর্থাৎ তাদের চরিত্রের বদল ঘটাতে চেয়েছিলেন, যারা বদলাতে চাইনি তাদেরকে মেরে দিয়েছেন। এইগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবং সমস্ত পলিটিক্যাল পার্টি এটাই করে, সমস্ত পলিটিক্যাল পার্টি এগুলোই করে, ভেতরে ভেতরে দেখবে। ঠিক আছে, কিষাণজি নিশ্চয়ই তোমরা মাওবাদী লিডারের নাম শুনেছো আমাদের পশ্চিমবঙ্গে, কিষাণজি। ঠিক আছে, তো সেই কিষাণজির ইতিহাস তোমরা যদি পড়ো দেখবে এখানে পশ্চিমবঙ্গে ঠিক একই ধরনের ইতিহাস, একই ইতিহাস, সেম হিস্ট্রি। ঠিক আছে, সেম হিস্ট্রি। তো এগুলো পাবে তোমরা খবরের কাগজ পড়লে দেখবে, এগুলো খুব সহজভাবে বুঝতে পারবে, মনে থাকবে ভালো, লিঙ্ক করতে পারবে ভালো। লেটস 100 ফ্লাওয়ার ব্লুজুম এন্ড 100 স্কুলস অফ থট কন্টেন্ট, তাই না? এটা বলেছিলেন যে শতফুল প্রস্ফুটিত হোক, সেখান থেকে আবার নতুনের আবিষ্কার হোক, এই সমস্ত কথা তিনি সেখানে বলেছিলেন, তাই না? তো সেখানে বিতর্ক তৈরি হোক, সেখান থেকে নতুনের আবিষ্কার হোক, এই কথাগুলো গতকালই তোমাদের বলছিলাম আমি, তিনি বলেছেন এই কথাগুলো। 26 নম্বরে চলে আসছে, 26 নম্বর স্যার, কি বলো? স্যার বলছি, মানে পুরো কথাটা এটা ছিল যে পলিটিক্স ইজ ওয়ার উইদাউট ব্লাডশিট অ্যান্ড ওয়ার ইজ পলিটিক্স উইথ ব্লাডশিট। তো এখানে প্রথমটুকু তো ঠিকই আছে। হ্যাঁ, মানে এখানে ঠিকই আছে যে পলিটিক্স ইজ ওয়ার উইদাউট ব্লাডশিট, এতটুকু তো ঠিকই আছে, কিন্তু ঠিকই মানে আছে, ওটা পরের ভুল কথাটুকু দিয়েছেন, জানেন। ওটা ভুল আছে, তাহলে আমি কারেক্ট করে দেবো। আমি দেখলাম, ওই জন্য আমার ডাউটস হচ্ছিল। দুটো দুটো সেন্টেন্স পেয়েছিলাম, তাই না? ঠিক। আচ্ছা, পরে আমি দেখে আরেকবার একটা কনফার্ম করে দেবো। আচ্ছা, আর কি কন্টিনিউ করবো এটা? অনেকে তোমরা বেরিয়ে গেছো, 5 জন ক্লাসে আছো, 6 জন। হ্যাঁ, শেষ করে দেবো? 26, 39টা আছে, শেষ করে দেবো ফটাফট, শেষই করে দিই, রাখবো না আর। কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মাও হ্যাজ নট সেড, মাও কোনটা বলেনি, মাও বলেনি হচ্ছে অ্যাটম বম্বস আর রিয়েল টাইগার্স, এটা তিনি বলেননি। পলিটিক্যাল পাওয়ার গ্রোথ আউট তো বলেছে, পেলাম আমরা। 3 ইয়ার্স অফ, এটা দেখো তোমাদের বলেছিলাম আমি পড়াতে গিয়ে, এক্সাক্ট ইয়ারটা মনে করতে পারছিলাম না। তিনি বলেছিলেন 3 বছর যদি পরিশ্রম করো তাহলে 10,000 বছর, এখানে 10,000 ইয়ার্স তোমার কিন্তু হ্যাপিনেস তুমি এনজয় করতে পারবে। এটা তিনি ওই গ্রেট লিপ ফরওয়ার্ডের এই কনসেপ্টগুলোর সময় এই সমস্ত কথাগুলো বলেছিলেন, যে 3 বছর একটু পরিশ্রম করে নাও, 3 বছর পরিশ্রম করলে এখানে কি করবে, 10,000 বছর তুমি এখানে হ্যাপিনেস এনজয় করতে পারবে। এইরকম ভাবে মানুষকে মোটিভেট করেছিলেন, মানুষ মোটিভেটও হয়েছিল। আলটিমেটলি রেজাল্ট যখন খারাপ বেরিয়ে আসলো তখন কিন্তু মানুষ সেখান থেকে মুখ ফিরিয়ে দিল, তাই না? ওনার উপর আস্থা ভরসা কিন্তু মানুষের চলে গেল। এই সমস্ত কথাগুলো বলেছিলেন। রিভলিউশন ইজ নট আ ডিনার পার্টি, এই কথাটাও তো তিনি বলেছিলেন, কিন্তু এটা তিনি বলেননি। তাহলে এ, বি এন্ড ডি হবে সঠিক উত্তর। কি বলছে?
নট বলেছে, তাহলে নট তো এটা হবে। তাহলে তিনি বলেছিলেন কোনগুলো, এ বি আর ডি বলেছিলেন, সি নাম্বারটা বলেনি। 27 নম্বর দেখো কি বলছে, 27 নম্বর বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রাইটিং ইজ নট রিটেন বাই মাও জেদং। তো মাও জেদং বলেছে কি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রাইটিং ইজ নট রিটেন বাই মাও জেদং। মাও জেদং যেটা লেখেনি সেটা হচ্ছে কি, যেটা বলছে অন অন নিউ ডেমোক্রেসি, যে মেটেরিয়ালসটা দিয়েছি তোমাদের সেখানে দেখবে রয়েছে, বইগুলোর নাম লিখে নিতে বলেছিলাম। অন পলিটিশিয়ানস গভর্নমেন্ট, এই নামটি, এই বইটিরও নাম সেখানে রয়েছে। অন পিপলস ডিক্টাটরশিপ, পিপলস ডেমোক্রেটিক ডিক্টাটরশিপ, এটাও তার ছিল, কিন্তু এটা তার ছিল না, পিপলস ওয়ার এটা ছিল না। ঠিক আছে, তো এখানে এ বি আর ডি হবে সঠিক উত্তর। কত সালে এসেছে এটা? এটা নেট 2013 সালে এসেছে, দেখে নাও। তারপরে চলে আসো এখানে মাও জেদং কি আছে। মাও জেদং এখানে বলেছে এখানে লিটল রেড বুক, তিনি একটা লিটল রেড বুক বলে একটা বইও লিখেছিলেন, এটা তার বই, তো দেখে নিও সঠিক উত্তর ওটা। 29 নম্বরে চলে আসো, কি বলছে হু সাইড দ্যাট পলিটিক্যাল ওয়ার্ক ইজ দ্য লাইফ ব্লাড অফ দ্য ইকোনমিক ওয়ার্ক। পলিটিক্যাল ওয়ার্ক ইজ দ্য লাইফ ব্লাড অফ দ্য অল ইকোনমিক ওয়ার্ক। পলিটিক্যাল ওয়ার্ক ইজ দ্য লাইফ ব্লাড অফ অল ইকোনমিক ওয়ার্ক, অর্থাৎ এখানে তিনি দেখো ওই আর কি, যে যেটাকে কার্ল মার্কস সুপার স্ট্রাকচার বলেছিলেন পলিটিক্সকে, সেটাকেই তিনি এখানে লাইফ ব্লাড বলছেন। লাইফ ব্লাড মানে একটা গুরুত্বপূর্ণ একটা অর্গান হিসেবে তিনি এখানে করছেন, যে সেটা রাজনীতি এখানে কি করেন, অর্থনীতিকে বদলে দিতে পারে, এই ধরনের একটা আইডিয়া। তো এটা কে, যারা হচ্ছে ওই সুপার স্ট্রাকচার আইডিয়াতে বিশ্বাস করে, কাদের কাদের নাম পেলাম, তিনজনের, গ্রামসি পেলাম, এনাকে পেলাম, আর একজনকে পেলাম আমরা ওখানে, আরেকটা কাকে নাম পেলাম, হ্যাঁ, কুলনজাসের নাম পেলাম, তিনজনের নাম পেলাম আমরা। তো এই তিনজনের কথা এখানে বলা হচ্ছে। 30 নাম্বার কে দেখো, 30 নাম্বার কি বলছে এখানে, 30 নাম্বার আবার এখানে মাও জেদং দিয়েছে, মাও জেদং এ হয়ে যাবে, এখানে আমরা দিতে পাবো এটা তো হবে অন কন্ট্রাডিকশনস। অন কন্ট্রাডিকশনসটা এখানে মাও জেদং এর সঙ্গে যায়, ঠিক আছে, তিনি একটা বই লিখেছিলেন এই নামে, অন কন্ট্রাডিকশনস, দেখে নিও। 31 নাম্বার কি বলেছে, দ্য ফর্ম অফ রিভলিউশনস পুট ফরওয়ার্ড বাই মাও জেদুং, কি বলেছে, পার্মানেন্ট রিভলিউশনস, এটা হবে না। দ্য ফর্ম অফ রিভলিউশনস পুট ফরওয়ার্ডেড বাই মাও জেদুং রিভলিউশন, পার্মানেন্ট রিভলিউশন হবে না, মানে এখানে দিয়েছে ঠিকই, এটা কেরলে 2022 সালে এসেছে ঠিক এটা, কিন্তু এখানে এখানে মাস রিভলিউশন, পার্মানেন্ট রিভলিউশন, প্রোলেটারিয়ান রিভলিউশন, টোটাল রিভলিউশন হবে না। টোটাল রিভলিউশন তো জয়প্রকাশ নারায়ণ, প্রোলেটারিয়ান রিভলিউশন তো কার্ল মার্কস, পার্মানেন্ট রিভলিউশন তো এখানে আমরা জানি কি না জানি, আমরা হচ্ছে হ্যাঁ লিওন ট্রটস্কি পাবো আমরা, কিছুক্ষণ আগে তোমাদের বললাম, আমি কারেক্ট করে দিয়েছি। আর মাস রিভলিউশনের কথা এক্স্যাক্ট কে বলেছিল এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এই পার্মানেন্ট রিভলিউশনটাই আমরা আলটিমেটলি দেখতে পাবো, যে তিনি কন্টিনিউয়াস রিভলিউশনস বলেছিলেন, পার্মানেন্ট শব্দটি ব্যবহার করেনি, পার্মানেন্ট পার্মানেন্ট বদলে তিনি কন্টিনিউয়াস রিভলিউশনের কথা বলেছিলেন, তো এটা আমরা এখানে পেয়ে যাব। এখানে 31 সিটা হবে সঠিক উত্তর, যদিও কিন্তু এটা কন্টিনিউয়াস হলে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। যাই হোক, এটা হবে সঠিক উত্তর, এখানে কেরলে দিয়েছে। 32 নম্বর দেখো কি বলেছে, 32 নম্বর বলেছে পলিটিক্যাল পাওয়ার গ্রোস আউট অফ অ্যাসকিং একদম সেম কোয়েশ্চেন, রিপিট কোয়েশ্চেন ছেড়ে দাও। 33 number question, the theory of contradiction is the contradictions of Mao Zedong, contribution. The theory of contradictions is the contribution of Mao Zedong, অর্থাৎ এই তত্ত্বটা কে দিয়েছে, কার অবদান, এই তত্ত্বটা দেওয়ার পেছনে কার অবদান রয়েছে, তো মাও জেদং এর। কার থিওরি অফ কন্ট্রাডিকশনস, এই দেখলে তোমরা অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশনস আর নন অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশনের কথা তিনি বলেছেন, বৈরিপূর্ণ দ্বন্দ্ব এবং অবৈরিপূর্ণ দ্বন্দ্বের কথা বলেছে, তো সেটারই কথা বোঝাতে চাইছে, তো মাও জেদং হবে এটা সঠিক উত্তর। 34 নম্বর দেখো কি বলেছে, দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশন এন্ড নন অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশন ইজ মেড বাই, তিনবার দেখো কোয়েশ্চেনটা রিপিট হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে বোধহয় দুবার হয়েছে, তো রিপিট কোয়েশ্চেন বুঝতেই পারছো, বারবার এগুলোই দিচ্ছে, দেখে নিও, মাও জেদং হবে সঠিক উত্তর। 35 নম্বর প্রশ্ন চলে আসো, 35 নম্বর কি বলেছে এখানে, the doctrine which represents Mao's distinctive contributions to revolutionary strategy is man's line বলেছে এটা, ঠিক আছে, ম্যাথ লাইন মানে হচ্ছে মাস লাইন, যেটাকে বলা হচ্ছে মাস লাইন। মাস লাইন কথার অর্থ হচ্ছে যে মাস লাইনের মধ্যে দিয়ে তোমাকে কি করতে হবে, রিভলিউশনারি স্ট্র্যাটেজি করতে হবে, অর্থাৎ যে যখন তুমি আন্দোলন করবে, রিভলিউশন করবে, তখন সামনে কারা থাকবে, পার্টি থাকবে, পার্টিকে থেকে জায়গা নিয়েছেন, কিন্তু পার্টি পার্টি বলতে তিনি কাদের বুঝিয়েছেন, পার্টি বলতে জনসাধারণের মধ্যে থেকে উঠে আসা কিছু মানুষ, তারা এখানে কিন্তু সেটাকে লিড করবে, তো ওই কথাটিকে এখানে বোঝাতে চেয়েছে, ঠিক আছে, ওই কথাটিকে এখানে তিনি বোঝাতে চেয়েছেন। তারপর এখানে চলে আসো, তারপরে 36 নম্বর প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন কি বলেছে, দ্য মেজর ইনিশিয়েটিভ দ্যাট মাও লঞ্চ টু অ্যাক্সিলারেট ইন চাইনাস ডেভেলপমেন্ট ওয়াজ গ্রেট লিপ ফরওয়ার্ড হবে। দ্য মেজর ইনিশিয়েটিভ দ্যাট মাও লঞ্চ টু অ্যাক্সিলারেট চাইনাস ডেভেলপমেন্ট, যেটা তোমাদের বললাম যে 3 বছর পরিশ্রম করো, 10,000 বছর তুমি এখানে কিন্তু সুখে কাটাবে, এটার মধ্যে যে তিনি উন্নতি করার কথা বলেছিলেন মানুষকে, ঠিক আছে, সমাজতান্ত্রিক পথে এখানে উন্নতির কথা বলেছিলেন, তো সেটা তার গ্রেট লিপ ফরওয়ার্ড 1958 সালে যে আইডিয়াটা এসেছিল 62 পর্যন্ত কন্টিনিউ করেছিল, সেই আইডিয়াটা যেটা মুখ থুবড়ে পড়েছিল, তাই না, যার কারণে তার ইম্পর্টেন্স তিনি জনগণের কাছে হারিয়ে ফেললেন। দেখলেই তোমরা যে কতগুলো মানুষ সেখানে মারা গেল,
তো এটা কিন্তু ছিল তার আইডিয়া, ঠিক আছে, ডেভেলপমেন্টের ওই আইডিয়াটা ছিল। আর কালচারাল আইডিয়ার উদ্দেশ্য কি ছিল না, ওই বুর্জুয়াজিদেরকে এখানে সরকার থেকে বিতাড়িত করা, সেই আইডিয়াটা ছিল। সরকার থেকে বুর্জুয়াজি এলিমেন্টস গুলো, সেগমেন্টস গুলো, ফ্র্যাগমেন্টস গুলোকে বলতে পারো এক প্রকার, বা উপাদানগুলোকে বের করে দেওয়া, এটা ছিল কালচারাল রিভলিউশনের উদ্দেশ্য। কিন্তু এখানে সঠিক উত্তর হবে গ্রেট লিপ ফরওয়ার্ড। কেন? কারণ এটা উন্নতির পক্ষে ছিল। 37 নম্বর প্রশ্ন কি বলেছে? 37 নম্বর প্রশ্ন বলেছে হু অ্যাডভোকেটেড দ্য প্রিন্সিপাল অফ নন অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশন ইন আ সোশ্যালিস্ট সোসাইটি। এক্ষুনি তোমরা দেখলে 4বার কোয়েশ্চেন্সটা পেলাম এটা দিয়ে আমরা। তো মাউস দুদম দেখো ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস জিজ্ঞেস করছে। Maoism differs from other mainstream school of Marxism because of its emphasis on, এক্ষুনি পেলে কিছুক্ষণ আগে উপর দিকে ছিল প্রশ্নটা, এটা এসেছে দেখো আবার। তো রিভলিউশন থ্রু আগ্রারিয়ান ক্লাস, রিপিট কোয়েশ্চেন্স। লাস্ট কোয়েশ্চেন দেখো এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্ট। এটা হয়ে যাবে কি, জেস মিল তো আমরা মডার্ন লিবারালিজমে তো আমরা দেখলাম, জন স্টুয়ার্ট মিল চর্চা করলাম, তখন আমরা দেখেছি যে তিনি, যদিও এখানে অনেকে বলবে মডার্ন, অনেকে বলে ক্লাসিক্যাল, ঠিক আছে, এটা কিছু কিছু বইয়ে দেখবে মডার্ন ভাবে, কিছু কিছু বইয়ে ক্লাসিক্যাল ভাবে। বাস্তব সত্যটা হচ্ছে তিনি ক্লাসিক্যাল থেকে মডার্নিজমের মধ্যে একটা ব্রিজ তৈরি করেছিলেন, ব্রিজ লিঙ্ক করেছিলেন, এরকম লিঙ্ক করার চেষ্টা করলেন, যে ক্লাসিক্যাল থেকে মডার্নের দিকে নিয়ে গেলেন। কিভাবে তিনি ক্লাসিক্যাল থেকে মডার্নের দিকে নিয়ে গেলেন? এক প্রকার ওই যে কোয়ালিটির কথা বলে, যে তার আগের যে থিঙ্কার জন স্টুয়ার্ট মিল, তার যিনি শিক্ষক ছিলেন, গুরু ছিলেন, তার বাবার বন্ধু, তিনি তো সংখ্যার উপর জোর দিয়েছিলেন, আর ইনি এখানে কিসের উপর জোর দিলেন? ইনি এসে কিন্তু কোয়ালিটির উপর জোর দিলেন। তো গণতন্ত্রকে উদারবাদকে তিনি কোয়ালিটির উপর দাঁড় করিয়ে দিয়ে এটা এই মডার্নের আইডিয়া এখানে ডেভেলপ করলেন তিনি। তো মডার্ন আইডিয়া গুলো এখান থেকে শুরু হচ্ছে। তো জন স্টুয়ার্ট মিল এটা সঠিক উত্তর হবে, এটা আমরা চর্চা করেছি প্রশ্নটা। অ্যারিস্টটল নিউ লিবারালিজম, নিউ লিবারালিজম অ্যারিস্টটল তো হবেই না, এটা ভুল উত্তর, এটা সঠিকটা দেয়নি। হ্যাঁ না, এটাই তো আছে, হ্যাঁ হ্যাঁ সঠিক তো আছে, ঠিকই তো। নিউ লিবারালিজম এটা তো হবে না। অ্যারিস্টটল আমরা কি দেখতে পাবো না, তিনি ওই ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কথা বলেছিলেন, মনে করে দেখো। সেই ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের পক্ষে তিনি তখন অভিজাতদেরই পক্ষে দাঁড়ালেন, অ্যারিস্টোক্র্যাটদেরই পক্ষে দাঁড়ালেন ঘুরিয়ে, তাই না? দেখো মনে করে দেখো, বলেছিলাম। এবং বলেছিলাম দেখো জন জন রলস যখন পড়াবো তখন দেখবে তার আবার ডিস্ট্রিবিউটিভ জাস্টিস আবার গরিবদের পক্ষে দাঁড়াবে। তো দেখবে এইরকম ভাবে অ্যারিস্টটল, এটা হবে না, অ্যারিস্টটলের এটা নিউ লিবারালিজম হবে না, বরং ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কনসেপ্টটা আসবে। জন রলস এখানে কি দেখতে পাচ্ছি, থিওরি অফ জাস্টিসের কথা এখন এখানেই দিয়ে দিয়েছে দেখো, যে তিনি ন্যায় বিচারের তত্ত্ব দিয়েছেন 20th সেঞ্চুরিতে এসে দেওয়ার চেষ্টা করছেন। 1971 সালে তার এই নামে একটা বইও বের হচ্ছে, থিওরি অফ জাস্টিস 1971। এই বইটাতে আমরা এটা পাবো। মাওজেদাং সোশ্যালিস্ট ক্লাস ক্লাস ওয়ার স্টেজ, তো এটার কথা তো তিনি বলেছিলেন, যেটা ভুল সেটা হচ্ছে এটা অ্যারিস্টটলের এটা। তো এটা তো আমরা অলরেডি যেহেতু চর্চা করেছি, কাজে এটা তোমাদের ভুল হওয়া উচিত নয় বলেই মনে করি। যাই হোক, এই কয়টা কোয়েশ্চেন্স আমরা এখানে পেলাম, এগুলোই চর্চা হলো, এই নিয়ে আমাদের মাউজেদং শেষ হলো। আমাদের সিলেবাসে এখন পড়ে থাকলো শুধু হানা আরেন্ট, আমাদের সিলেবাসে পড়ে থাকলো জন রলস আর কনফুসিয়াস, তিনটে থিঙ্কার্স এর জন্য 6টা ক্লাস আমাদের লাগবে, 6টা না, 3টে থিঙ্কার্স এর জন্য আমাদের। হ্যাঁ হ্যাঁ 3টে, কেন 2 কটা বলছি? না না, 3টে থিঙ্কার্স আমাদের। জন রলস আছে বাকি, নেক্সট আমরা জন রলস চর্চা করব, তারপরে আমরা কনফুসিয়াস করবো, হানা আরেন্টটা সবার শেষে করব, ঠিক আছে? হানা আরেন্টটা আমরা সবার শেষে করব। তো এইরকম ভাবে আমরা এগুলো শেষ করে নেবো। তো নেক্সট ক্লাসে আমাদের জন রলস আলোচনা হবে। বলো, যদি এবার তোমাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, জানার থাকে, বোঝার থাকে, জিজ্ঞেস করতে পারো। কালকের ক্লাসটা হবে না শুধু, কারণ কালকে আমি সারাদিন ট্রেনে থাকবো, হবে না। আর বাই এনি চান্স উইথিন 21 এর মধ্যে যদি আমি সুযোগ পাই, তাহলে রাত 8টার দিকে, 7টায় তো পসিবল হবে না, আমি ইনফর্ম করে দেবো রাত 8টায় তোমাদের ক্লাস হতে পারে অনলাইনে, ঠিক আছে? আমি হয়তো সেখানে তোমাদের জন রলসটা পড়িয়ে দিতে পারি, ঠিক আছে? বাংলাদেশে থাকবো যদিও 25 পর্যন্ত, তো যদি পসিবল হয়, বা 23 তারিখ কিংবা 24 তারিখ তো হবে না, 22 তারিখ কিংবা 23 তারিখ, 22 কিংবা 23, এই দুদিনের মধ্যে যদি পসিবল হয়, তাহলে আমি অনলাইনে রাত 8টার সময় ক্লাসটা নেবো, 7টায় তো হবে না। তো এইটা আমরা এখানে বুঝলাম, ঠিক আছে? বলো, বোঝা গেছে কি বোঝা যায়নি, কনফিউশন আছে কিনা, না নেই, হয়েছে কিনা? সবাই তো সলভ করোনি, কোয়েশ্চেন্স গুলো দেখলাম, কোয়েশ্চেন্স গুলো সলভ করো, দেখো তোমাদের ডাউটস গুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবং এইভাবে যে পড়লে দেখো এরপর পলিটিক্যাল থিওরিটা কতটা সহজ মনে হবে ধীরে ধীরে এরপর, মানে অ্যাটলিস্ট পলিটিক্যাল থিওরিটা এমনিতেই কঠিন, কিন্তু এতটা কঠিনতা আর থাকবে না, যেহেতু আইডিয়া গুলো সব জেনেই গেলে, বেসিক গুলো মানে ধরতে অসুবিধা হবে না। ইনফরমেশন জায়গাগুলো হয়তো গন্ডগোল হতে পারে, যে কে কি বই লিখেছে সেইটা হয়তো, যেহেতু অনেক থিঙ্কার্স আছে সেখানে আবার, বাট তারপরেও দেখবে যেগুলো পড়ানো হয়ে গেছে এইগুলোই মেজরলি ওখানে রয়েছে, কাজেই এতটা অসুবিধা সেখানে হবে না।
এবং এতটা বড় ক্লাসও সেখানে হবে না, এত দিন দিন ধরেও সেখানে ক্লাস হবে না, জাস্ট কয়েকটা আইডিয়াই সেখানে রয়েছে। তো সেগুলো সব করিয়ে দেওয়া হবে, দেখবে খুব সহজভাবেই তোমরা ওটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে পলিটিক্যাল থিওরি। যদিও আমি এখন পলিটিক্যাল থিওরিতে যাব না, আমি চাইছি যে তোমরা অনেকে এখনো সলভ করোনি এটা, তোমরা এটা সলভ করো, রিভিউ করো, আবার পরীক্ষা দাও। আমি প্র্যাকটিস সেট দেবো, কিছুগুলো প্র্যাকটিস সেটও পরীক্ষাগুলো নিয়ে নিই তোমাদের, নেওয়ার পর আমি পলিটিক্যাল থিওরিতে আসবো। বাট মেনওয়াইল আমরা কি করবো, মেনওয়াইল আমরা এখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাবো। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্লাসগুলো আমাদের সন্ধ্যেবেলা করে হবে, ঠিক আছে? আর 6টা ক্লাস হয়ে গেলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্লাসটা হবে, ওটাও খুব কয়েকটা, বোধহয় হয়তো 1 মাসই লাগবে, বেশি ক্লাস লাগবে না। ওটাও 1 মাসের মধ্যে, 1 মাস লাগবে না হয়তো। তো ওটাও আমাদের শেষ করা হবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি ওটাও আমাদের শেষ হয়ে যাবে। বোঝা গেল? কারো কোনো ডাউটস আছে? নেই? বলো নাজুন্নেসা, বোঝা গেছে কিনা? কোনো অসুবিধে? হ্যাঁ দাদা, বোঝা গেছে। দেখবে এখানে কপি পেস্ট করছে বসে বসে, বুঝে গেছে তুমি কি বলবে। হ্যাঁ দাদা, বোঝা গেছে। কি তুমি তাই বলবে। কে কপি পেস্ট করছে? পাবলিক। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কে থাক আর পাবলিকই বললাম। বলো শ্রেয়সী। হ্যাঁ স্যার, বোঝা গেল। দীপিকা বলো। দীপিকা দাসকে বলেছি না, বলি। বলো দীপিকা দাস। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। রোহিণী। হ্যাঁ স্যার, বুঝেছি। বলছি অ্যান্টাগনিস্টিক আর নন অ্যান্টাগনিস্টিকটা মার্কসিজমেও তো ছিল যখন আমরা। কার্ল মার্কসও বলেছিলেন, বাট এটাকে পরবর্তীকালে সোসাইটিতে অ্যাপ্লিকেশন করার কাজটা করেছেন ইনি আরো চরম ভাবে। ওই জন্য আমি কনফিউশন হচ্ছে যে এই ধারণাটা তো অ্যাকচুয়ালি মার্কসিজমের, ওই জন্য। ধারণা উনি থিওরিতে রেখেছিলেন ওটাকে, কিন্তু প্র্যাকটিসে তিনি নিয়ে আসেননি এতটা। কিন্তু ইনি প্র্যাকটিসে লিখেছিলেন জিনিসটাকে খুব গভীর ভাবে, বুঝতে পারলেন? তিনি সোসাইটিতে অ্যাপ্লাই করেছেন। যাই হোক, তুমি যদি পরীক্ষায় আসো তাহলে মাউজুদামি উত্তর করে আসবে, কারণ অলরেডি যেহেতু এটা অথেন্টিক কোয়েশ্চেন হয়ে গেছে, পিওয়াই কিন্তু জানতে মাউজুদামি করে আসবে। ঠিক আছে, আর বলো কোনো সমস্যা নেই। বলো মিস কোটাল, প্রবলেম হয়নি তো? হ্যাঁ স্যার, বলছি বুঝতে পেরেছি। প্রবলেম হয়নি তো? না স্যার, হয়নি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। আমাদের দেখা হবে আবার, যদি বাই এনি চান্স সুযোগ হয় 25-এর মধ্যে, 22 কিংবা 23-এ, তাহলে ক্লাসটা হবে। আর নইলে একেবারে এসে 25 তারিখে আমি টায়ার্ডই থাকবো, 26 তারিখ থেকে আমাদের ক্লাস হবে, ঠিক আছে? আর বাকি ক্লাসগুলো চিন্তা করো না, ক্লাসগুলো মাঝে মাঝে আমি সুযোগ পেলে করিয়ে দেবো, ঠিক আছে? চলো তাহলে আজকে এখানেই থাক, গুড নাইট। বলো কি বলছো, নাজুন্নেসা হাত তুলেছো। বলছি দাদা, মানে হচ্ছে কি এটার জন্য নয়, মানে আমি বলছি ইন্ডিয়ান পলিটিক্যাল থট থেকে আমি মানে কয়েকটা ক্লাস আমার আগে হয়েছিল না, তো আমি দেখছিলাম যেমন এম.এন. রয়ের সেকেন্ড পার্টটা, ওটা আমার খুলছে না। একটু যদি দেখতেন, মানে লিঙ্কে কাজ করলে কিছুই হচ্ছে না, অন্যগুলো সব হচ্ছে। খুলে দেয়নি এখনো? আমি তো খুলে দিতে বলেছিলাম। দেখিনি আমি, আর দেখছি। আমি ভাবছি আপনাকে মানে কিছু বলেননি বলে আমি ভাবছি আপনি দেখেননি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না দেখে নিও একবার, না হলে আবার ইনফর্ম করো, খুলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি দেখে নেবো, জানাচ্ছি তবে। চলো, গুড নাইট। গুড নাইট দাদা।